আজকে হচ্ছে চব্বিশে আসসালামু আলাইকুম স্যার। 2025 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 89তম ক্লাস এবং তামাদি আইনের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের ধারা 26 থেকে 29 পর্যন্ত। 26 থেকে 29 ধারা পর্যন্ত আলোচনা করলে আমাদের তামাদি আইনের মোট ধারা সমূহ শেষ হয়ে যায়। তো দেখেন, আমরা যখন তামাদি আইন শুরু করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে তামাদি আইন হচ্ছে একটা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন, কিন্তু তামাদি আইনের দুইটি ধারা আছে। এই দুইটা ধারা প্রসিডিউরাল নেচারের না, এই দুইটা ধারা হচ্ছে আপনার তত্ত্বগত বা মৌলিক বা সাবস্টেন্টিভ নেচারের। তো সাধারণত তামাদি আইনের একটা প্রশ্ন ছিল যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে 26 ধারা আর 28 ধারা। এখানে প্রতিকারও বারিত হয়, এখানে অধিকারও বারিত হয়। তো 26 আর 28 ধারায় আসলে কি আছে? 26 আর 28 ধারায় অ্যাকচুয়ালি যেটা আছে সেটা বলে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে হচ্ছে আহ দীর্ঘকাল জনিত ভোগ দখল জনিত যে অধিকার। দীর্ঘকাল যদি স্থাবর সম্পত্তি ভোগ দখল করে, তাহলে যে ওই সম্পত্তির প্রতি একজন মানুষের যে অধিকার জন্মে, এটাকেই বলে কি? প্রেসক্রিপশন। তো 26 ধারায় হলো অধিকার অর্জিত হয়, আর 28 ধারায় হলো অধিকার বিলুপ্ত হয়। কিভাবে? আগে আমরা 26 ধারাটা একটু বুঝি। 26 ধারা আমরা বই পড়বো পরে, আগে আমার কথা শুনেন। 26 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবত অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে হাঁটে, অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে যে আলো বাতাস আসতেছে সে সেটা ভোগ করে, পথাধিকার ভোগ করে, বা কোনো টিউবওয়েল থেকে পানি নেয় বা কোনো পুকুরে গোসল করে, এটা নিরবিচ্ছিন্ন ভাবে বাধাহীন ভাবে যদি বেসরকারি জমিতে একটানা 20 বছর ভোগ করে, আর সরকারি জমি হলে একটানা 60 বছর ভোগ করে, তখন সেখানে তার একটা অধিকার জন্মে। এই অধিকারটাকে বলে আছে ইজমেন্ট রাইট বা সুখাধিকার। কি বলেন? সুখাধিকার, ইজমেন্ট রাইট বা সুখাধিকার। এখন সুখাধিকার আসলে কি? সুখাধিকার হলো এই যে যে বেসরকারি জমিতে আপনি প্রতিবেশীর জমির উপর দিয়ে 20 বছর হাঁটছেন, 20 বছরে সে কোনোদিন বাধা দেয় নাই। 20 বছর যখনই হয়ে গেল তখন ওই হাঁটার উপরে আপনার সুখাধিকার অর্জিত হয়ে গেল। এখন যদি প্রতিবেশী আপনাকে বাধা দেয়, তখন ওই প্রতিবেশী, যদিও ওই জমির মালিক প্রতিবেশী, তথাপি আপনি ওই প্রতিবেশীর বিরুদ্ধে সুখাধিকারের মামলা করতে পারবেন বাধাপ্রাপ্ত হওয়ার 2 বছরের মধ্যে। সরকারি জমিতে যদি সরকার বাধা দেয়, তাহলে শোকাধিকার হতে হলে সরকারি জমিতে কতদিন? 60 বছর। আর এই মাঝে মাঝে শোনা যাচ্ছে না, এটা কি আপনাদের সবার ক্ষেত্রে নাকি কানুন সাহেবের ক্ষেত্রে? জি কাইন্ডলি স্যার, জানাবেন। সবার ক্ষেত্রে স্যার। স্যার আমিও শুনতে পারতেছি না। আচ্ছা, ধন্যবাদ। কি কারণে আপনারা শুনতে পারতেছেন না তো বুঝতে পারতেছি না। যাই হোক, আচ্ছা দেখেন, এবার শুনতে পারেন কিনা জানায়েন আমাকে। তো সরকারি জমিতে হলে 60 বছর ভোগ করার পরে যদি বাধা দেয় তাহলেও মামলা করবে 2 বছরের মধ্যে। বেসরকারি জমিতেও 20 বছর ভোগ করার পরে যদি বাধা দেয় মামলা করতে হবে 2 বছরের মধ্যে। অর্থাৎ সুখাধিকার অর্জিত হলে সরকারি সম্পত্তিতে লাগে 60 বছর, বেসরকারি সম্পত্তিতে লাগে কত বছর? 20 বছর। এবং যেদিন থেকে বাধা দেওয়া হবে, বাধা দেওয়ার কতদিনের মধ্যে মামলা করতে হবে? 2 বছর। বুঝতে পারছেন? তার মানে সুখাধিকার অর্জিত হতে সময় লাগে 20 বছর বা 60 বছর, কিন্তু নষ্ট হতে সময় লাগে কতদিন? 2 বছর। এইবার শুনতেছেন কথা আপনারা? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো এখন 20 বছর কাউন্টের ক্ষেত্রে একটা কিছু কিছু জিনিস মনে রাখবেন। আগে 26 ধারার কথাই বলতেছি। 26 ধারায় হচ্ছে দীর্ঘকাল জনিত যে অধিকার হাটে, পথাধিকার ভোগ করে, এইগুলার ক্ষেত্রে সুখাধিকার অর্জিত হয়। এখন 26 ধারায় যে সুখাধিকার, এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, মানে এটা ইতিবাচক হতে পারে, এটা নেতিবাচক হতে পারে। ইতিবাচকের উদাহরণ এতক্ষণ ধরে দিলাম, যে একজনের জমির উপর দিয়ে একজন হাঁটতেছে, এটা হচ্ছে ইতিবাচক সুখাধিকার। নেতিবাচক কি?
নেতিবাচক মানে হলো আমার জমির উপর দিয়ে 20 বছর যাবত কেউ হাঁটে না, 20 বছর যাবত কেউ হাঁটে না। এখন হঠাৎ করে বিথিকা যদি বলে যে এই জায়গাতে হাঁটার অধিকার আমার আছে, তাহলে এখানে কি হবে বলেন? হঠাৎ করে বিথিকা যদি বলে যে এই জায়গাতে আমার হাঁটার অধিকার আছে, আমি বলতে পারবো যে না বিথিকা, এই জায়গাতে আপনার হাঁটার অধিকার নেই। কেন নাই? কারণ এই জমির উপর দিয়ে আমার কি অর্জিত হয়েছে? নেগেটিভ সুখাধিকার অর্জিত হয়েছে। কারণ এই জমির উপর দিয়ে যেহেতু 20 বছর যাবত কেউ হাঁটে না, এখন তাদের হাঁটার অধিকার নাই। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার কি নেতিবাচক হতে পারে। এবং 26 ধারার যে সর্বশেষ কথা, সেই কথাটা হলো যে আমাদের বইতে নেই বা বইতে সচরাচর লেখে না, বাট মূল বেয়ার একটা এই কথাটা আছে। কথাটা হচ্ছে এরকম যে আপনি ধরেন সুখাধিকার অর্জন করছেন, এখন 20 বছর পর আপনারে হাঁটতে বাধা দিছে, হাঁটতে বাধা দিছে। এখন বাধা দিলে আমরা জানি মামলাটা করতে হবে কতদিনের মধ্যে? 2 বছরের মধ্যে। এখন 2 বছরের মধ্যে মামলা করবেন, ভালো কথা। এখন বাধা দেওয়ার পরে আপনি ওই বাধাটা মেনে নিছেন, 1 বছর যাবত ওই জমির উপর দিয়ে আর হাঁটেন নাই, তাহলেও আপনার সুখাধিকার কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি বলেন যে স্যার 2 বছরের মধ্যে মামলা করতে হবে, তাহলে আবার 1 বছরে বিনষ্ট কেন হলো? 1 বছরে বিনষ্ট হলো এই কারণে যে আপনি বাধাপ্রাপ্ত হওয়ার পরে ওই ওই বাধাটা কি নিছেন? মেনে নিছেন। আপনারে যদি বাধা দিছে তারপরে তারপরেও আপনি হাঁটা অব্যাহত রাখছেন, এরকম যদি হতো তাহলে আপনার মামলাটা করতে হতো প্রথম বাধা পাওয়ার তারিখ থেকে কয় বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। কিন্তু আপনি যদি একবার বাধা পাওয়ার পরে ওই বাধাটা কি নেন, 1 বছর যাবত মেনে নিছেন, 1 বছর পরে যায় যদি আপনার আঙুরা ভাঙে যে আমি এখন একটা পদক্ষেপ নেই, তাহলে আর কি হবে না? কাজ হবে না। আপনার যদি মামলা করতেই হয়, হাঁটা কি রাখতে হবে? অব্যাহত রাখতে হবে, এবং ওই সময় মামলাটা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকারের মামলা করতে হয় 2 বছরের মধ্যে, কিন্তু বাধাপ্রাপ্ত কতদিন যাবত মেনে নিলে সুখাধিকার নষ্ট হয়ে যায়? 1 বছর। এই কথাটাও বলা আছে কত দ্বারায়? 26 ধারায়। তো এতক্ষণ যা আলোচনা করলাম এগুলো হলো মোটামুটি 26 ধারা। তো 26 ধারারে বলে, একটু শুনেন তারপরে আমরা বই পড়বো, সমস্যা নাই। 26 ধারারে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন ওই যে মানে দীর্ঘকাল জনিত ভোগ দখল জনিত অধিকার, এটা 26ও প্রেসক্রিপশন, 28ও প্রেসক্রিপশন। কিন্তু 26 ধারার বলে মানে সত্য অর্জনকারী, সত্য অর্জনকারী বর্তসত্ত্ব বা প্রেসক্রিপশন, যেটা বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। এটা হলো 26 ধারার বিষয়বস্তু। এখন 28 ধারা কাকে বলে? 28 ধারায় কি আছে? 28 ধারায় আছে যে যদি কোনো কাউকে, সে দীর্ঘদিন যাবত দখলে ছিল বা মালিক ছিল, মালিক হিসেবে দখলে ছিল, কিন্তু তারে কেউ একজন বেদখল করছে, বেদখল করার পরে সে নির্ধারিত যে মালিক যে বেদখল হয়েছে সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করার কথা, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সে কোনো মামলা করে নাই। 12 বছরের মধ্যে সে মামলা কোনো কিছু করে নাই। তাহলে 12 বছর পরে যেহেতু সে মামলা করে নাই, 12 বছর পরে যদি সে মামলা করে, তার মামলা কি হবে বলুন তো? তামাদি আইনে 3 ধারায় কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আর তাহলে তার মামলা করার অধিকারও শেষ। আর ওই জমিতে যে আছে তার যে যে সত্ত্ব অর্জিত হবে, সেই সত্ত্বটাকে বলে অ্যাডভার্স পজেশন বা জবরদখল। তো এই কারণে 28 ধারায় একজনের সত্ত্ব বিলুপ্ত হচ্ছে, মানে সে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে কোনো মামলা যদি না করে, তাহলে তার সত্ত্ব কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। আর যে যে ওই 12 বছর যাবত ওখানে ছিল, সেখানে তার যে সত্ত্বের সৃষ্টি হচ্ছে, সেই সত্ত্বটাকে বলে কি? জবরদখল বা অ্যাডভার্স পজেশন। বুঝতে পারছেন? অপরদিকে যে আমাদের যে, তাহলে 26 ধারায় হচ্ছে সুখাধিকারের ক্ষেত্রে সত্ত্ব অর্জিত হচ্ছে, এই কারণে এটাকে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। আর 28 ধারা হলো সত্ত্ব বিলুপ্ত হচ্ছে, এই কারণে একটা বলি এক্সটিংটিভ প্রেসক্রিপশন। যাক, সেটা আমরা পরে আসতেছি, লিখে দেবো, সমস্যা নাই। মানে সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সত্ত্ব অর্জনকারী প্রেসক্রিপশন কত ধারায় আছে? 26 ধারায়। আর সত্ত্ব বিলোপকারী 28 ধারায়। ঠিক আছে। আর মাঝে যে একটা ধারা বাদ থেকে গেছে, আর একটা ব্যাখ্যা দেওয়ার আছে, সেটা হলো যে এই মনে রাখবেন যে সুখাধিকারের ক্ষেত্রে 20 বছর আপনার এই সুখাধিকার ভোগের ক্ষেত্রে যদি মাঝে কখনো আপনি যার জমিতে হাঁটতেছেন বা যার টিউবওয়েল থেকে পানি উপভোগ করতেছেন বা যার জায়গা থেকে আলো বাতাস আসতেছে, তার কাছ থেকে যদি একবার অনুমতি নেন, তাহলে আগের সময়টা বাদ, অনুমতি নেয় থেকে সময় কাউন্ট হবে। অর্থাৎ এরকম একটা সমস্যামূলক প্রশ্ন যদি আসে যে বিথিকাকে আরিফ সাহেব হাঁটতে বাধা দিছে, যে বিথিকা তুমি আমার জমির উপর দিয়ে আর হাঁটবা না,
তো বিথিকা গিয়ে সুখাধিকারে মামলা করে দিছে যে এই জমির উপর দিয়ে আমি 20 বছর যাবত হাঁটতেছি। তো আরিফ সাহেব বলতেছে যে ইওর অনার, 20 বছর যাবত যে হাঁটতেছে এটা আমিও স্বীকার করি, কিন্তু 10 বছর আগে বিথিকা আমার কাছ থেকে একবার হাঁটার অনুমতি নিছিল। তাহলে 10 বছর আগে, মানে সে 20 বছরই হাঁটতেছে বিথিকা, কিন্তু সর্বশেষ অনুমতি নিছিল কয় বছর আগে? 10 বছর আগে। তাইলে ওই যে যখন থেকে অনুমতি নিছিল তার আগের সময়টা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাইলে অ্যাকচুয়ালি বিথিকা হাঁটতেছে কতদিন? 10 বছর। বুঝতে পারছেন? তাহলে যদি অনুমতি নেওয়া হয় তাহলে সুখাধিকারের সময় কি হয়ে যায়, এর আগের সময়টা বাদ হয়ে যায়। মোটামুটি শেষ। আর একটা জিনিস আছে, সেটা হলো 27 ধারা। 27 ধারায় যে বিষয়টা আছে যে সুখাধিকারের সময় হিসাবের ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে। মানে আপনি যে 20 বছর বা 60 বছর যে দাবি করতেছেন, এই 20 বছর এবং 60 বছর হিসাবের ক্ষেত্রে কয় বছর 20 বছর থেকে বাদ যাবে, বা ওই 60 বছর থেকে বাদ যাবে। তো বাদ যাওয়ার প্রশ্ন কেন আসতেছে? আমাদের তামাদি আইনের 27 ধারায় বলা হয়েছে যে যদি সুখাধিকার প্রয়োগের ক্ষেত্রে ওই যে জমির উপর দিয়ে সে সুখাধিকার দাবি করতেছে ওই সময়টাতে ওই জমির মালিক যদি এমন কেউ থাকে যে ছিল জীবন সত্ত্বে মালিক, যে ছিল কি বলেন, জীবন সত্ত্বে মালিক, অথবা যে ছিল ইজারা সত্ত্বে মালিক, তবে ইজারাটার মেয়াদ হতে হবে 3 বছরের বেশি। তাহলে ওই জীবন সত্ত্বে মালিক যতদিন ছিল, বা 3 বছরের বেশি মেয়াদি ইজারা হলে ওই সময়টা 20 বছর থেকে বাদ দিতে হবে, বা 60 বছর থেকে বাদ দিতে হবে। বুঝেন নাই? আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আরিফ সাহেব, উনি এই উনি একজন বিমল সাহেবের জমির উপর দিয়ে হাঁটে। বিমল আর অমল হলো দুই ভাই। বিমল আর অমল দুই ভাই। বিমল সাহেব বড়, অমল হলো ছোট। এখন আরিফ সাহেব বিমল সাহেবের জমির বাড়ির পিছনে হলো আরিফ সাহেবের বাড়ি। সো অবশ্যই আরিফ সাহেবকে বাড়িতে ঢুকতে হলে বিমল সাহেবের জমির উপর দিয়েই যেতে হবে। তো আরিফ সাহেব 10 বছর যাবত বিমল সাহেবের জমির উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে, এবং বিমল সাহেব ওনারে কিছু বলে নাই। ঠিক আছে। তো হঠাৎ বিমল সাহেব মারা গেছেন। এখন বিমল সাহেবের কোনো ধরেন মানে সন্তান নেই, ওনার ওয়াইফ আছে আর ওনার ছোট ভাই আছে। তো হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে যদি স্বামীর সম্পত্তি, যদি কোনো সন্তান সন্ততি না থাকে, তাহলে স্বামীর সম্পত্তি বিধবা স্ত্রী পায় হচ্ছে জীবন সত্ত্বে। কি সত্ত্বে বলেন? জীবন সত্ত্বে। জীবন সত্ত্বে কেন পায়? কারণ হিন্দু বিধবা ওখানে বলা আছে যে সে স্বামীর সম্পত্তি, ধরেন ধানের জমি, ধান ফলাইতে পারবে, ধান বিক্রি করতে পারবে, কিন্তু ধানের ওই জমি কখনো সে বিক্রি করতে পারবে না। মানে সে বেঁচে থাকবে ততকাল এই অধিকার সে ভোগ করবে। ঠিক আছে। তো এখন তাহলে বিমল সাহেব যখন মালিক ছিলেন তখন আরিফ সাহেব, কি কথা বললাম, হাঁটছে কত বছর? 10 বছর। এখন ধরেন বিমল সাহেব মারা গেছেন, তাহলে বিমল সাহেবের সকল সম্পত্তির মালিক হয়েছে বিমল সাহেবের বিধবা স্ত্রী। কি সত্ত্বে? জীবন সত্ত্বে। বাট অ্যাকচুয়াল মালিক উনি হচ্ছে যে মালিক জীবন সত্ত্বে, কিন্তু ওনার বিধবা স্ত্রী যখন মারা যাবে তখন এই সকল সম্পত্তির মালিক হবে বিমল সাহেবের ছোট ভাইকে, অমল। তো এই কারণে এই যে যে অমল, যে একে বলা হলো ভাবি উত্তরাধিকারী, রিভার্সনার। কি বলেন? রিভার্সনার মানে হবু। ভাবি মানে এখানে বোঝানো হচ্ছে হবু উত্তরাধিকারী। মানে এখানে অ্যাকচুয়াল ওনার হচ্ছে তার ছোট ভাই, কিন্তু মাঝখানে যতদিন বৌদি বেঁচে আছে ততদিন এই জমিটা জীবন সত্ত্বে ভোগ করবে বিমল সাহেবের স্ত্রী। এখন ধরেন বিমল সাহেব যখন মালিক ছিলেন, আরিফ সাহেব 10 বছর হাঁটছে। বিমল সাহেব মারার পরে বিমল সাহেবের স্ত্রী ওই জমির মালিক হয়েছে। তো এই স্ত্রীও আরিফ সাহেবের হাঁটতে বাধা দেয় নাই। তো স্ত্রী 15 বছর বেঁচে ছিলেন, আরিফ সাহেব ওই 15 বছরও হাঁটছে। 15 বছর পরে বিমল সাহেবের স্ত্রী মারা গেছেন। এখন ওই জমির মালিক হয়েছে বিমল সাহেবের ছোট ভাই, তার নাম কি? অমল। এখন অমল করলো কি, মালিক হওয়ার 1 বছরের মধ্যে, কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে ওই আরিফ সাহেবের বাধা দিছে। বাধা দিয়ে বলতেছে যে আরিফ সাহেব,
আপনাকে আমার দাদা হাঁটতে দিয়েছে, বৌদি হাঁটতে দিয়েছে, কিন্তু এই জমির মালিক এখন আমি, আপনারে আমি আর হাঁটতে দিব না। বুঝতে পারছেন? কারণ আরিফ সাহেব তো দেখছে যে তুই তুই হাঁটতে না দেওয়ার কে, আমার তো 20 বছর হইলেই সুখাধিকার অর্জিত হয়, আর আমি তো হাঁটতেছি কত বছর, 25 বছর, আবার ওই অমলেরও 1 বছর যোগ হয়েছে, মোট হাঁটতেছে কত বছর, 26 বছর। ঠিক আছে, এখন আরিফ সাহেব গিয়ে যেদিন বাধা দিছে তার 2 বছরের মধ্যে সুখাধিকারের মামলা দায়ের করে দিছে, এবং আরিফ সাহেব আরজিতে উল্লেখ করছে যে ইওর অনার, এই জমির উপর দিয়ে আমি 20 বছর তো পরের কথা, আরো 6 বছর বেশি সময় হাঁটতেছি। তখন অমল এসে বলতেছে যে ইওর অনার, উনি যে 26 বছর হাঁটতেছে এটা আমিও স্বীকার করি, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু আপনি দয়া করে তামাদি আইনের 27 ধারাটা একটু দেখেন। 27 ধারায় বলা আছে যে সুখাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সময়টা ওই সম্পত্তির মালিক ছিল, এমন কোন ব্যক্তি যে হচ্ছে জীবন সত্ত্বে মালিক ছিলেন, সেই সময়টা সুখাধিকার গণনার সময় বাদ দিতে হবে। অর্থাৎ আরিফ সাহেব যদিও 26 বছর হাঁটছে, কিন্তু এই 26 বছরের ভিতরে আমার বৌদি ছিলেন জীবন সত্ত্বে মালিক কত বছর, 15 বছর। তাহলে এই 26 থেকে বাদ যাবে কত, 15 বছর। তাহলে আরিফ সাহেব অ্যাকচুয়ালি হাঁটছে কত বছর, 11 বছর। তাহলে 11 বছরে কি সুখাধিকার হয়, হয় না? তাহলে এই মামলা আরিফ সাহেব কি হবে বলেন তো, ঠকে যাবে। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকার হিসাবের ক্ষেত্রে ওই সম্পত্তির মালিক যদি এমন কোন ব্যক্তি থাকে যে মালিক হচ্ছে কি সত্ত্বে, জীবন সত্ত্বে, এগুলো জীবন সত্ত্বের উদাহরণ দিলাম। এখন আর একটা উদাহরণ যদি এইভাবে দেই, যে ধরেন যার জমি, তার উপর দিয়ে আরিফ সাহেব 10 বছর হাঁটছে, হাঁটার পরে আরিফ সাহেব মানে বিমল সাহেব মারা যায় নাই, বাট বিমল সাহেব ওই জমিটা লিজ দিছে, ইজারা দিছে, একজন ইজারা দিয়ে দিছে যে তুমি এখানে যা করার করো, বাট ইজারা দিছে ধরেন 3 বছরের বেশি সময়ের জন্য, ধরেন 10 বছরের জন্য ইজারা দিছে। ইজারাটা 3 বছরের বেশি হতে হবে। তো 10 বছরের জন্য ইজারা দিছে, ইজারা দেওয়ার পরে 10 বছর পরে আবার এই জমি ফেরত আসবে কার কাছে, বিমল সাহেবের কাছে। বিমল সাহেব যখন ফেরত আসছে, তখন বিমল সাহেব আরিফ সাহেবরে বলছে, আরিফ সাহেব আপনি আর হাঁটতে পারবেন না। আর আরিফ সাহেব সুখাধিকার মামলা করে দিছে, বললো যে আদালতে বলতেছে যে ওর নামের 20 বছর হয়ে গেছে, কারণ উনি যখন মালিক ছিলেন ওই 10 বছরও হাঁটছি, আর 10 বছর ইজারায় ছিল, ইজারার সময়ও কি হাঁটছি। কিন্তু বিমল সাহেব বলবে যে ওর অনার, আপনি দেখেন ওনারে সাতামাদি এনে 27 ধারা দেখেন, এই 20 বছর হাঁটছে, বাট 20 বছরের সময় এই 3 বছরের বেশি সময় ছিল ইজারায়, ইজারায় ছিল কত বছর, 10 বছর। তাহলে এই জায়গায় আরিফ সাহেবের ওই 20 বছর থেকে বাদ যাবে কত বছর, 10 বছর। তাহলে আরিফ সাহেব অ্যাকচুয়ালি হাঁটছে কত বছর, 10 বছর। বুঝতে পারছেন? তাহলে 27 ধারার বিধান অনুসারে সুখাধিকার হিসাবের ক্ষেত্রে কি কি বাদ যাবে, জীবন সত্ত্বে, আর যদি ইজারার মেয়াদ হয় কত বছরের বেশি, 3 বছরের বেশি। এখন একটা জিনিস বুঝেন, অনেকে হয়তো বা প্রশ্ন করবেন, এই জিনিস আমরা পড়বো, এটা হলো আমি জাস্ট আপনাদের আগে একটু জাস্ট ধারণা দিচ্ছি যে জীবন সত্যের মেয়াদ কত বছর হইলে বাদ যাবে। জীবন সত্যের মেয়াদ 1 বছর হইতে পারে, জীবন সত্যের মেয়াদ কি একদিন হতে পারে, একদিন হলেও বাদ যাবে। কিন্তু ইজারার মেয়াদ যদি আপনি বাদ দিতে চান, তাহলে ইজারার মেয়াদ হতে হবে কত বছর, 3 বছরের বেশি। 3 বছর না, শুধু কি 3 বছরের বেশি, অলওয়েজ 3 বছরের বেশি। এখন 27 ধারা আমাদের প্রায় বোঝা শেষ, আর একটা কথা বাকি আছে। আর একটা কথা যে বাকি, সেই কথাটা হলো ওই পরবর্তীতে যে মালিক হলো, মানে ওই যে যে বৌদি মারা গেলে মালিক হলো কে, অমল, অথবা ইজারা শেষ হইলে মালিক হলো কে, যার সম্পত্তি সে তার কাছে আসলো। পরবর্তীতে যে মালিক হলো তাকে বাধাটা দিতে হবে 3 বছরের মধ্যে। সে মালিক হওয়ার কত বছরের মধ্যে, 3 বছরের মধ্যে। সে মালিক হওয়ার 3 বছর পরে গিয়ে যদি বাধা দেয়, তাহলে 27 ধারার সুবিধা সে পাবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে যে বিষয়টা বুঝাইলাম সেটা হলো যে সুখাধিকার মেয়াদ হিসাবের ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে, এটা বলা হয়েছে কত ধারায়, 27 ধারায়। কি কি বাদ দিতে হবে, যদি সুখাধিকার প্রয়োগের ক্ষেত্রে ওই সুখাধিকারের যে জমির উপর দিয়ে ওটার মালিক যদি এমন কোন ব্যক্তি থাকে যে মালিক হিসেবে দাবি করতেছে কি সত্ত্বে, জীবন সত্ত্বে, অথবা ওই জমিটা যদি ইজারা দেওয়া হয় কতদিনের জন্য, 3 বছরের বেশি, 3 বছরের বেশি। ওই ইজারা যখন শেষ হয়ে যাবে, বা ওই জীবন সত্ত্বের মালিকানা যখন শেষ হয়ে যাবে, যখন প্রকৃত মালিকের কাছে আসবে, রিভার্সনারের কাছে আসবে। রিভার্সনার মানে হলো ভাবি উত্তরাধিকারী বা হবু
উত্তরাধিকারী। যখন রিভার্সনারের কাছে আসবে তখন রিভার্সনারকে মালিক হওয়ার কতদিনের মধ্যে বাধাটা দিতে হবে? 3 বছরের মধ্যে। এটাই কত ধারায় বলছে? 27 ধারায়। তো এই কারণে আমাদের তামাদি আইনের যে 27 ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তামাদি আইনে এইভাবে প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের কোন ধারায় ভাবি উত্তরাধিকারী বা হবু উত্তরাধিকারী, বা ইংলিশে আসতে পারে রিভার্সনার সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন ধারায়? 27 ধারায়। এবং রিভার্সনারকে মালিক হওয়ার পরে ওই ব্যক্তি যে সুখাধিকারের অধিকার প্রয়োগ করতেছে তাকে বাধা দিতে হবে কতদিনের মধ্যে? আর যে বাধাপ্রাপ্ত হলো তার সুখাধিকারের মামলাটা করতে হবে কত বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কতদিন যাবত মেনে নিলে তার মামলা করার অধিকার নষ্ট হয়ে যাবে? 1 বছর। তো এই হলো আমাদের 26, 27 আর 28। একটু বুঝাইলাম, এখন আমরা বিস্তারিত পড়বো। দেখেন, যারা যারা বুঝেন নাই সমস্যা নাই, বিস্তারিত পড়লে ইনশাল্লাহ বুঝে যাবেন। 26, 27 দ্বারা 26, 27 দ্বারা কি প্রকারে একজনের সম্পত্তির উপর অন্যজনের দীর্ঘদিন যাবত, আগে আমি যে নোটটা দিছি সেই কাগজটা নেন, তারপরে বইয়ে পড়বো, সমস্যা নাই। আচ্ছা, আগে বই পড়ে আসি, তারপরে এই জায়গায় আসবানি। দেখেন, দখল বলে, আগে আইন পাঠেই বের করেন। দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন, অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজেশন। সুখাধিকার কি? সুখাধিকার কি এটা আমরা একটু দেখি। দেখেন, সুখাধিকার হলো এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে। সুখাধিকার দুই ভাবে অর্জন হতে পারে, যথা এক, দীর্ঘকাল ভোগ দখলজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে, আর সুখাধিকার অর্জনের মাধ্যমে। অ্যাকচুয়ালি এখানে আপনারে এই ব্যাখ্যাটা একটু কনফিউজড, মানে আপনারা একটু কনফিউজড করে ফেলবে। সেটা হলো দীর্ঘকাল জনিত ভোগ দখল জনিত যে অধিকার প্রেসক্রিপশন, এটা 26-এও প্রেসক্রিপশন, 28-এও কি বলেন? প্রেসক্রিপশন। বাট 26টাকে বলে হলো সত্ত্ব অর্জনকারী প্রেসক্রিপশন, আর 28টাকে বলে কি? সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন। বুঝতে পারছেন? তো এখন দেখেন, এই হাবিব সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যালো, হাবিবুর রহমান সাহেব, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন কথা আমার? হ্যাঁ, এবার আনমিউট করেন। শুনতে পাচ্ছেন হাবিবুর রহমান? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মাইনুদ্দিন সাহেব আবার মেসেজ দেন কে ক্লাস হবে না, এটা কখন দিছেন? মেসেজ দিছি মনে হয়, মেসেজ দিছি স্যার আরো আগে। আমি মনে হয় স্যার লিঙ্কটা পেতে একটু লেট হয়ে গেছে স্যার, এর জন্য। আচ্ছা ঠিক আছে, ক্লাস তো হচ্ছে, জি। স্যার আসসালামু আলাইকুম। তো দেখেন, যে কথা বলতেছিলাম যে 26ও প্রেসক্রিপশন, 28ও প্রেসক্রিপশন, বাট 26 বলে সত্ত্ব অর্জনকারী প্রেসক্রিপশন, 28 বলে কি? সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন। অপরদিকে 26 ধারা যে প্রেসক্রিপশনের আর এক নাম কি? সুখাধিকার। 26 ধারার প্রেসক্রিপশনের আর এক নাম কি? সুখাধিকার। একটু প্রযোজ্যতা দেখি। দেখেন, 26-এর প্রথম অংশে কোন দালানে আলো বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আলো, 26-এর 1 মানে হলো আলো বাতাস এবং ব্যবহারের সুখাধিকার। অন্যদিকে 26-এর দ্বিতীয় অংশে কোনো পথ, জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন, সুখাধিকার অর্জনের শর্ত সমূহ আমরা একটু চলে আসি। যে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার অর্জন, ধারা 26-এর প্রথম অংশ। কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার অর্জন করতে সেখানে এমন আলো বা বাতাস কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহৃত উপভোগ হতে হবে, আন্ডারলাইন করবেন, শান্তিপূর্ণভাবে, পিসেবলি বা পিসফুলি, সুখাধিকার হিসাবে অ্যাজ এন ইজমেন্ট, এবং অধিকার হিসেবে অ্যাজ অফ রাইট, কোনো প্রকার বাধা বিপত্তি বা অব্যাহতভাবে,
20 বছর যাবত কিসের ক্ষেত্রে? বেসরকারি সম্পত্তি। আর 60 বছর যাবত কিসের ক্ষেত্রে? সরকারি সম্পত্তি। জি। তো এখানে পরের কথাটা ওই একই টাইপের, একই কথা বারবার বলা, যে কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার অর্জন, এটা আর দ্বিতীয়বার পড়লাম না, একই কথা। জাস্ট আমরা পরের অংশে চলে আসি। দেখেন যে মকদ্দমা দায়ের করতে হবে সুখাধিকারে বাধা প্রদানের 2 বছরের মধ্যে। মকদ্দমা কত বছরের মধ্যে দায়ের করবেন? যেদিন বাধাপ্রাপ্ত হয়েছেন তার কয় বছরের মধ্যে? 2 বছর। 2 বছরের মধ্যে। সুখাধিকার দাবি করে দায়েরকৃত মকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে যে মকদ্দমা দায়ের করার পূর্ববর্তী 2 বছর আগে উক্ত সম্পত্তি সে বাধাহীনভাবে 20 বছর ভোগ করেছে। এটা ভাষাটা একটু জটিল লাগতে পারে, বাট অ্যাকচুয়াল সোজা হলো যেদিন থেকে বাধা দিছে তার আগে আপনার দেখাইতে হবে যে বাধা পাওয়ার আগেই আমার কি হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। অথবা সরকারি সম্পত্তি হলে কি 60 বছর হয়ে গেছে। বাধা পাওয়ার আগেই আমার 20 বছর হয়েছে, আর বাধা পাওয়ার আগেই আমার 60 বছর হয়েছে। আর যেদিন বাধা দিছে সেই দিন থেকে মামলা করতে হবে কতদিনের মধ্যে? 2 বছরের মধ্যে। এই হলো মেইন কথা। তো এটা আর বিস্তারিত এখানে আর পড়লাম না। একটা উদাহরণ আসে, একটা উদাহরণ আপনাদের পুরাতন বইতে নেই, সমস্যা নাই, আমি একটু এখানে পড়ি, আপনি এমনি মনোযোগ দিয়ে শুনেন, যার নাই সে মনোযোগ দিয়ে শুনেন। যে পথের অধিকারে বাধা দেওয়ার জন্য ক 1911 সালে একটি সুখাধিকারের মকদ্দমা দায়ের করে। ক মামলা দায়ের করেছে কত সালে? 1911 সালে। বিবাদী বাধার বিষয়টি স্বীকার করে কিন্তু পথের অধিকার অস্বীকার করে। বিবাদী বলতেছে যে বাধা দিয়েছি সত্য, কিন্তু পথের অধিকার অস্বীকার করে। বাদী প্রমাণ করে যে 1890 এর 1 জানুয়ারি থেকে 1910 এর 1 জানুয়ারি পর্যন্ত সে শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে উক্ত অধিকার ভোগ করে আসছে। বাদী বলতেছে যে আমি 1890 সালের 1 জানুয়ারি থেকে আমি হেঁটেছি 1910 সালের 1 জানুয়ারি, তাতে কয় বছর হয়েছে? 20 বছর হয়ে গেছে। এবং কোন প্রকার বাধা বিপত্তি ব্যতীত সুখাধিকার এবং অধিকার হিসেবে উক্ত পথে সত্য দাবি করেছে। 1890 এর জানুয়ারি হতে 1910 এর জানুয়ারি পর্যন্ত 20 বছর শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে পথের অধিকার ব্যবহার করে আসছে। বিবাদী 1911 সালে উক্ত অধিকারে বাধা দিয়েছে, যা তিনি নিজে স্বীকার করেছেন। বিবাদী যে বলতেছে যে বাধা যে দিয়েছে, এই বাধার কথা কে স্বীকার করছে? বিবাদী স্বীকার করছে। বাধাটা দিছে কবে? 11 সালে। মানে তখন কি হয়ে গেছে? 20 বছর হয়ে গেছে। সুতরাং 1911 সাল হতে পরবর্তী 2 বছরের মধ্যে সুখাধিকার সংক্রান্ত মকদ্দমা দায়ের করতে হবে। যেদিন বাধা দিছে সেদিন থেকে কয় বছর ভিতরে? 2 বছরের মধ্যে। আলোচ্য বিষয়ে বাদী 1911 সালে মকদ্দমা দায়ের করেছে, অর্থাৎ বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মকদ্দমা দায়ের করেছে, এবং একই সাথে বাধা দেওয়ার পূর্বে তথা 1911 সালের পূর্বে 20 বছর পূর্ণ হয়েছে। সেহেতু বাদী সুখাধিকার সংক্রান্ত রায় পাওয়ার কি বলেন? অধিকারী। কিন্তু বাদী যদি মকদ্দমাটি 1993 সালে, 1993 না, এক জায়গা, হ্যাঁ ঠিক আছে, 1993 তো না, অ্যাকচুয়ালি হবে 1913, ঠিক আছে, 1913 বা এর পরে দায়ের করে, সেক্ষেত্রে মকদ্দমাটি তামাদিতে বারিত হয়ে খারিজ হবে। 1913 হবে, কারণ 11-র পর 2 বছর কত? 13। বলতেছে যে যদি 2 বছর পরে দায়ের করে তাহলে বাদীর মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এবং বিবাদী যদি প্রমাণ করতে পারে যে 1890 থেকে 1910 সালের মধ্যে কোনো এক সময় হতে বাদী উক্ত সুখাধিকার উপভোগ করছে না, তাহলে বাদীর মকদ্দমাটি খারিজ হবে। সূত্র সহজ। আমার প্রমাণ করতে হবে আমি 20 বছর হাঁটছি, এর মধ্যে যার জমিতে হাঁটছি এই 20 বছরের মধ্যে তার কাছ থেকে কোনো সময় অনুমতি নেই বা অনুমতি নিলেও একটানা ওই অনুমতির পর থেকে আমি হাঁটছি কত বছর? 20 বছর। আর আপনি যদি 20 বছরের মধ্যে কোনো এক সময় অনুমতি নেন, তাহলে ওই অনুমতি থেকে হলো সময় কাউন্ট হবে, আর আগের সময় কি বাদ যাবে, বাদ। জেনে রাখা ভালো, আন্ডারলাইন করেন। সুখাধিকার ইতিবাচক অ্যাফার্মেটিভ বা নেতিবাচক নেগেটিভ হতে পারে। সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার এক নগরে কত বছর? 60 বছর ধরে ভোগ করতে হবে। তারপরে দেখেন যে সুখাধিকার সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে 20 বছর ধরে ভোগ করতে হবে। সুখাধিকার মামলায় 20 বছর বলতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত 20 বছরকে বোঝাবে। সুখাধিকার সংক্রান্ত মকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কত? 2 বছর।
তো এখানে যে প্রশ্ন এসেছে বারবার ঘুরে ফিরে একই টাইপের, সব সোজা আছে ইনশাল্লাহ। দেখেন 1 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কত ধারায় ইজমেন্ট সম্পর্কে বলা হয়েছে? কত ধারায়? 26 ধারায়। তারপরে 2 নাম্বারে দেখেন যে সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল। কত বছর? সরকারি জমি হলেই কত বছর? তো এই প্রশ্ন আর পড়তেছি না, এগুলো ইনশাল্লাহ আপনারা এমনিতেই পারবেন। তো যেটা আমরা এবার, আমি যে আপনাদের যে নোটটা দিছিলাম ওই নোটটা একটু ফেরত যাই। না, নোট আগে পরে আমাকে দিছে এই যে আছে দেখেন নাই এই যে 27-26 অনুমতির কথা কি মৌখিক লিখিত কিছু এই জায়গায় সুস্পষ্ট ভাবে বলছে? তার মানে এটা মৌখিকও হতে পারে, এটা কি লিখিত হতে পারে। আচ্ছা, এখানে একটু পড়ি দেখেন। 26 এবং 27 ধারা। 26 ও 27 ধারা কি প্রকারে একজনের সম্পত্তির উপরে অন্যজনের দীর্ঘদিন যাবৎ ভোগজনিত কারণে অধিকার জন্মে তার বিধান আছে 26 ও 27 ধারায়। 26 ধারায় বলা আছে, যদি কেউ তার কোনো গৃহে নিজ অধিকারে বিনা বাধায় এবং শান্তিপূর্ণভাবে আলো বাতাস পাওয়ার অধিকার একাদিক্রমে 20 বছর যাবৎ ভোগ করে, তবে 20 বছর অতীতে তার এই অধিকার অপ্রতিরোধ্য ব্যবহার সিদ্ধ অধিকার রূপে গণ্য হবে। ইনডিফিজিবল ইজমেন্ট রাইট। অনুরূপভাবে কেউ যদি নিজ অধিকারে শান্তিপূর্ণ এবং প্রকাশ্যভাবে বিনা বাধায় 20 বছর যাবৎ পানি চলাচলে নালা অথবা পদাধিকার রাইট অফ ওয়ে, আর নালা মানে ওয়াটার কোর্স, মানে আপনি পানির সুবিধা ভোগ করতেছেন, ভোগ করিয়া থাকে, তবে 20 বছর অতীতে এই অধিকারগুলো ব্যবহার শুদ্ধ অপ্রতিরোধ্য অধিকার রূপে গণ্য হবে। এই জাতীয় অধিকার 20 বছর নিরবিচ্ছিন্ন ভাবে শান্তিপূর্ণ উপায়ে স্বাধিকারে এবং বিনা বাধায় ভোগ করলে অবশ্যই কি হতে হবে? বিনা বাধায় ব্যবহার সিদ্ধ অধিকার জন্মে। কিন্তু একাদিক্রমে 2 বছর এই অধিকার প্রয়োগে বাধাপ্রাপ্ত হয়ে থাকলে, যদি সে বাধাপ্রাপ্ত হয় কয় বছর? 2 বছর, তাহলে 2 বছর পর পর তাহা লোপ পায়। অতএব দেখা যাচ্ছে ব্যবহার সিদ্ধ অধিকার অর্জিত হতে সময় লাগে সুদীর্ঘ 20 বছর, আর লোপ পেতে সময় লাগে কত বছর? 2 বছর। ধরা যাক, একটু দেখি দেখেন, ধরা যাক রহিম দীর্ঘদিন যাবৎ তার প্রতিবেশী করিমের বহির্বাটির এক পাশ দিয়ে যাতায়াত করিতেছে। বহির্বাটি মানে হলো বাড়ির বাইরের অংশ। গবাদি পশু নিয়ে মাঠে যাচ্ছে এবং ফসলাদি নিয়ে আসিতেছে। প্রয়োজন বোধে মাঠের ফসল গরুর গাড়ি দ্বারা একই পথে নিয়ে আসিতেছে। এইভাবে রহিম একাধিক কর্মে সুদীর্ঘ 20 বছর যাবৎ করিমের বহির্বাটির চিহ্নিত একাংশ নিজ অধিকারে শান্তিপূর্ণ এবং প্রকাশ্যভাবে নিজের চলাচলের পথ হিসেবে ব্যবহার করে আসতে থাকলে 20 বছর পর এই পথাধিকার অপ্রতিরোধ্য ব্যবহার সিদ্ধ অধিকার হিসেবে গণ্য হবে। 20 বছর পর করিম তার বহির্বাটির চিহ্নিত অংশের উপর দিয়ে চলাচল করতে নিষেধ করলে, 20 বছর পর যদি করিম বলে যে রহিম তুমি আর হাঁটতে পারবা না, আইনত তা অগ্রাহ্য হবে। কিন্তু করিম যদি বেড়া দিয়া 2 বছর পর্যন্ত পথ বন্ধ করিয়া রাখতে পারে, তবে রহিমের 20 বছরের অর্জিত পথাধিকার একাদিক্রমে 2 বছর বাধাপ্রাপ্ত হয় কি হবে? নষ্ট হবে। অতএব যদি কেউ এইভাবে অর্জিত ব্যবহার সিদ্ধ অধিকারে বাধাপ্রাপ্ত হয়, তবে তাহাকে বাধাপ্রাপ্ত হওয়ার তারিখ হতে 2 বছরের মধ্যে প্রতিকারের জন্য আদালতের আশ্রয় নিতে হবে, অন্যথায় তার দাবি কি হয়ে যাবে? তামাদি হয়ে যাবে। এখন এখানে একটু স্টার দিয়ে লেখেন যে 1 বছর যাবৎ উক্ত বাধা মেনে নিলে 1 বছর যাবৎ উক্ত বাধা মেনে নিলে বাদী সুখাধিকারের মামলা করার অধিকার হারাবে। বাদী সুখাধিকারের মামলা করার অধিকার হারাবে।
এক বছর যাবত উক্ত বাধা মেনে নিলে বাদী সুখাধিকারের মামলা করার অধিকার হারাবে। শুনেন আমি বলে দিই, এই 1 বছরের কথাটা বলা আছে বেয়ার অ্যাক্টে, এবং কথাটা হচ্ছে কখন বাধাপ্রাপ্ত হওয়ার 2 বছরের মধ্যে আমার মামলাটা করতে হবে। 2 বছরের মধ্যে মামলা না করলে আমার তামাদি মেয়াদ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। কিন্তু কখনো কখনো 1 বছর পরেও আমার অধিকার নষ্ট হতে পারে যদি কখন বাধা দেওয়ার 1 বছর যাবত আমি কি করি, ওই বাধা মেনে নিছি, ওই পথ দিয়ে আর জীবনেও হাঁটি নাই, হাঁটার চেষ্টাও করি নাই, তখনও আমার সুখাধিকার কি বিলুপ্ত হয়ে গেছে। তো দেখেন, এইভাবে 20 বছর একাধিক্রমে ভোগজনিত কারণে অর্জিত অধিকারকে ব্যবহারযোগ্য অধিকার বলা হয়। ইংরেজি ভাষায় বলা হয় অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট বা অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। 26 ধারাকে কি বলা হয় বলেন? সুখাধিকার। অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, বা বাংলায় বলা যেতে পারে সত্ত্ব অর্জনকারী ব্যবহার প্রেসক্রিপশন, সত্ত্ব অর্জনকারী ব্যবহার সত্ত্ব বা সত্ত্ব অর্জনকারী প্রেসক্রিপশন। ঠিক আছে, এখন আমরা দেখব 27 ধারা। 27 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, 27 ধারাতে বলা আছে যে ব্যবহারজনিত অধিকারের সহিত সংশ্লিষ্ট সম্পত্তির দখলকার যদি এটা বলতেন জীবন সত্ত্বে, কি সত্ত্বে বলেন? জীবন সত্ত্বে, অথবা 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে। 3 বছর হইলে হবে না, কি হতে হবে? 3 বছরের অধিককাল ইজারা সত্ত্বে দখলকার হয়, তবে 26 ধারা অনুযায়ী মেয়াদ গণনার সময় জীবন সত্ত্বাধিকারী বা ইজারা সত্ত্বের অধিকারী যতদিন দখলকার ছিলেন সেই সময় কি যাবে, বাদ যাবে। আমি প্রথমেই বুঝাইছিলাম যে সুখাধিকারের মেয়াদ হিসাবের ক্ষেত্রে ওই সম্পত্তির মালিক যদি কেউ জীবন সত্ত্বে থাকে ওই সময় বাদ যাবে, অথবা ওই সম্পত্তি যদি ওই সময় ইজারা দেওয়া থাকে এবং ইজারার মেয়াদ হয় কত বছরের বেশি, 3 বছরের বেশি। এবং লাস্টের লাইনটাও গুরুত্বপূর্ণ, দেখেন, সম্পন্ন সত্ত্বের মালিক সংশ্লিষ্ট জমির দখল নেওয়ার, আন্ডারলাইন করে 3 বছরের মধ্যে 3টে স্টার দিয়েন, যে যে সম্পূর্ণ সত্ত্বের মালিক যে মালিক হলেন 3 বছরের মধ্যে ব্যবহারজনিত অধিকারী বাধা প্রদান করলে তার বিরুদ্ধে ব্যবহারজনিত অধিকারীর কোনো দাবি থাকবে না। মানে ওই জীবন সত্য শেষে বা ইজারা শেষে যে প্রকৃত মালিক হবে তার বাধাটা দিতে হবে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। সে যদি 3 বছরের মধ্যে বাধা দেয় তাহলে ওই জীবন সত্যের সময় বা ওই ইজারার সময়টা বাদ যাবে। কিন্তু সে যদি 3 বছরের বেশি সময় পর বাধা দিছে তাহলে কিন্তু জীবন সত্যের সময় আর ইজারার সময় বাদ যাবে না। কিভাবে যাবে না, একটু একটা উদাহরণ যেটা দিয়েছিলাম, তারপরেও আর একটা উদাহরণ আছে, এটা একটু করি। দেখেন, এই ধারার অর্থ পরিষ্কার করার জন্য ও একটি উদাহরণের প্রয়োজন বোধ করিতেছি। এই যে যে আমি আপনাদের যে এই যে অংশটুকু পড়াইতেছি, এই অংশটুকু আমার লেখা না, এটা হলো শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের তামাদি আইন বইয়ের অংশ। বুঝতে পারছেন? শ্রী দীনেশ চন্দ্র দেবনাথ স্যারের। দেখেন, ধরা যাক বিমল তাহার প্রতিবেশী অমলের বহির্বাটির চিহ্নিত একাংশ তার বাড়ি হইতে বাহিরে যাইবার পথ হিসেবে ব্যবহার করিয়া আসিতেছে। তো বিমল ব্যবহার করতেছে কার জমির উপর ধারতেছে? অমলের। অমল মারা গেছে, তার বিধবা স্ত্রী জীবন সত্ত্বে অমলের বাড়িতে এবং অন্যান্য সম্পত্তির দখলকার। এখন বিমল হাঁটতেছিল অমলের জায়গার উপর দিয়ে, এখন অমল যদি মারা যায় তাহলে অমলের জায়গার মালিক হয়েছে কে? অমলের স্ত্রী। অমলের ভাবি উত্তরাধিকারী, এই শব্দটা একটু বলবেন, ভাবি উত্তরাধিকারী, এবং এর নিচে লেখেন হবু উত্তরাধিকারী। মানে নূতন নূতন হয়েছে, মানে একজন মরে গেছে আর একজন নূতন করছে। আচ্ছা, আমারও জিজ্ঞেস করছে তো আমি বলি। দেখেন, ভাবি উত্তরাধিকারী মানে এই জায়গা ভাবির সম্পত্তি পাচ্ছে এই কারণে ভাবি উত্তরাধিকারী না, কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। ভাবি উত্তরাধিকারী মানে হচ্ছে হবু উত্তরাধিকারী, মানে ওই বৌদি মারা যাওয়ার পরে অ্যাকচুয়াল ওনার হবে কে? সে। কারণ জীবন সত্ত্বে যে উপভোগ করে সে মারা যাওয়ার পর ওই সম্পত্তিটা পাবে হচ্ছে ওই সম্পত্তির যে প্রকৃত উত্তরাধিকারী, তারাই বলে হচ্ছে রিভার্সনার।
বুঝতে পারছেন? তো জি, বিমলের ভাই অমল হবে কেন এই জায়গা? তো বিমল অমল কি এই জায়গা দুই ভাই বলছি আমি? ল্যাটাবেটা করেন না এখন। ওই আমার ওই এই জায়গায় অমলের জায়গার উপর দিয়ে হাঁটছে কে? বিমল। এই এই উদাহরণে থাকেন, আগের উদাহরণে যায়েন না। বিমলের জায়গার অমলের জায়গার উপর দিয়ে হাঁটছে কে? বিমল। অমল সাহেব মারা গেছে, অমল সাহেবের সম্পত্তির মালিক হয়েছে কে? তার স্ত্রী। 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 স্ত্রী, দেখেন। আচ্ছা, এখন দেখেন, অমলের ভাবি উত্তরাধিকারী তাহার ভ্রাতা শ্যামল, মানে অমলের ভাই হলো কে? শ্যামল। এই অবস্থায় বিধবার মৃত্যুর পর বিমল এবং শ্যামলের মধ্যে এই পথ নিয়ে বিরোধ উপস্থিত হইল। দেখা গেল বিমল একাধিক্রমে 25 বছর যাবত এই পথ ব্যবহার করে আসতেছে। মানে যখন তার বৌদি মারা গেছে, শ্যামল বলতেছে যে আমার দাদা অমল হাঁটতে দিছে, বৌদি হাঁটতে দিছে, বিমল তোমারে আমি আর হাঁটতে দিব না। তো দেখা গেল যে বিমল এই পথে হাঁটতেছে কত বছর? 25 বছর। তন্মধ্যে 15 বছর বিধবা জীবন সত্ত্বে অধিকারিণী ছিলেন। 25 বছরের মধ্যে 15 বছর এই সম্পত্তির মালিক ছিল কে? বিধবা, স্ত্রী। স্ত্রী, অমলের স্ত্রী। এবং বিধবার মৃত্যুর পর শ্যামল সম্পূর্ণ মালিক হইয়া, আন্ডারলাইন করবে, 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারে বাধা দিয়েছে। বিমল যখন শ্যামল যখন প্রকৃত মালিক হলো, সে আবার বিমলরে হাঁটতে বাধা দিছে কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। অবস্থা দিনে জীবন সত্যের সময়কাল 15 বছর সময় গণনা হইতে কি যাবে? বাদ যাবে, এবং বিমলের পক্ষে অবশিষ্ট মাত্র 10 বছর সময় থাকবে। বিধবার মৃত্যুর পর শ্যাবল জমিতে দখল নিয়া 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারে বাধা দিয়েছে। অতএব বিমলের পথের দাবি আইনত কি হবে? অগ্রাহ্য হইবে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে আদালতে এই জাতীয় ব্যবহারযোগ্য অধিকারের মামলা কেসেস অফ ইজমেন্ট বর্ত সত্যের মামলা নামে প্রচলিত আছে। যদি এরকম হতো, রাজু শেখ সাহেব বলেন তো, যে ওই যে 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 মারা গেছে অমল মারা যাওয়ার পরে মালিক তো অমলের স্ত্রী হইলো, স্ত্রী মারা যাওয়ার পরে অমলের সকল সম্পত্তির মালিক হলো শ্যামল। শ্যামল না? শ্যামল মালিক হওয়ার যদি 5 বছর পর বাধা দিত, তাহলে কি ওই যে যে জীবন সত্যের যে 15 বছর, এটা কি বাদ যেত কিনা বলেন? প্রশ্ন কি বুঝতেন? 3 বছরের অধিক হতে হবে না? আগে প্রশ্ন বুঝেন আমার। আমি যে প্রশ্ন করছি যে সুখাধিকারের মামলা করছে কে? বিমল। বিমল দাবি করতেছে আমি হাঁটছি 25 বছর। বুঝতে পারছেন? এর মধ্যে যে বিবাদী, মানে যে শ্যামল, সে বলতেছে উনি 25 বছর হাঁটলেও আমার বৌদি এই সময় জমির মালিক ছিল কত বছর? 15 বছর। বুঝছেন? কিন্তু যে বাদী সে যদি বলে যে অরণ্যার সে 15 বছর বৌদি মালিক ছিল, আমিও স্বীকার করি, বাট শ্যামল মালিক হওয়ার 3 বছরের মধ্যে বাধা দেয় নাই। শ্যামল বাধা দিছে কয় বছর পর? 5 বছর পর। তাহলে এই ক্ষেত্রে বৌদি যে 15 বছর মালিক ছিল, এটা কিন্তু বাদ যাবে না। বুঝতে পারছেন? বাদ যেত কখন? যদি শ্যামল প্রকৃত মালিক হওয়ার বাধা দিত কয় বছরের মধ্যে? 3 বছর। বুঝেন নাই ভাই? কোথায় বোঝেন নাই বলেন তো? ইজারা, এই যে যে উদাহরণ দিলাম, এটা কিন্তু ইজারা রিলেটেড কোনো ব্যাপারই নাই। সো ইজারা আপনি মাথা থেকে বের করে ফেলেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। দেখা যাচ্ছে যে আমাদের মুসলমান, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার বাবা মারা গেলে, অর্থাৎ আমার বাবার যে সম্পত্তি, আমার মা তো ভাগ পাবে, অর্থাৎ আমরা ভাই ব্রাদার যারা থাকি, এদিকে কি উনিও কি বিমল সত্য পাবে? না। তাহলে আমার এখানে প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে যে আমাদের ধারে কাছে যদি কোনো হিন্দু সম্প্রদায় না থাকে, দেখা যাচ্ছে যে ওই জমিতে যাচ্ছে, লোকজনে যাচ্ছে, তখন কি আমার মা যদি ওখানে কোনো ই করে, কি করে? ওই দেখা যাচ্ছে কি করে বলেন? এই যে যখন ভাবি উত্তরাধিকার সূত্রে যেমন যে কমলের স্ত্রী পাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রশ্নটা করেন, প্রশ্নটা করেন, ওইটুকু আমি বুঝছি। দেখা যাচ্ছে যে এখানে কমলের স্ত্রী
দেখা যাচ্ছে 2 বছর হতে পারছে, 15 বছর সেখানে সে যদি শ্যামল যাওয়া আসা করে, অর্থাৎ তামালি থেকে কিন্তু 15 বছর বাদ যাচ্ছে। হুম। এখন আমার কথা হচ্ছে কি, এটি যদি মুসলমানদের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য হবে কিনা? তো এত পেঁচানোর কোনো কারণ নাই, মুসলমানরা কি জীবন সত্যি পায়? পায় না। বুঝতে পারছেন? সাবমিশন বড় হইলেই হবে না, সাবমিশন হতে হবে টু দা পয়েন্ট। মানে আমার আসল কথা আমি বলতে পারছি কিনা। প্রথম কথা হলো যে মুসলিমদের ক্ষেত্রে জীবন সত্য প্রযোজ্য না, তো শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে মুসলমানদের ক্ষেত্রে কি কখনোই জীবন সত্যি প্রযোজ্য না? হ্যাঁ, প্রযোজ্য। বাট সেটা হচ্ছে ওই যে আপনার তখন আবার আলাদা এই 87 আমি বুঝাইতে পারতেছি না, তখন তো আমার যাইতে হবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 13-14 দ্বারাই, রুলস এগেইনস্ট পারপিচুইটি আর অজাত ব্যক্তি বরাবর দান। বুঝতে পারছেন? বা কন্ডিশনাল ট্রান্সফার, এইসব ওইতে আমাদের কাজ নাই। আপাতত আপনি এটা বুঝে রাখেন যে মুসলমানদের ক্ষেত্রে যদি আপনি এই 27 ধারা প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে দেখাইতে হবে আপনি দিছিলেন ইজারায়। বুঝতে পারছেন? কারণ মুসলমানদের ক্ষেত্রে জীবন সত্যের বিধানটা কি প্রযোজ্য না। মুসলমানদের ক্ষেত্রে যদি আপনি ওই যে দাবি করতেছে, আপনি যদি দেখাইতে পারেন তো আপনার প্রতিবেশী আটতেছে 20 বছর দাবি করতেছে, তো রুবেল মালিক, রুবেল বললো যে হ্যাঁ আমি মালিক, কিন্তু 10 বছর আমি দিছিলাম ইজারা, তো আমি মালিক হইলেও এই 10 বছর সময়টা কি যাবে? বাদ যাবে। কাহিনী বুঝছেন রুবেল? ইজারাটা বাদ দিল স্যার, আদালত যে তাও ইজারার মেয়াদ হতে হবে কত বছরের বেশি? 3 বছরের বেশি। এবং আপনি যে বাধাটা দিবেন, প্রকৃত মালিক যে বাধাটা দিবে, প্রকৃত মালিক হওয়ার কত বছরের মধ্যে? অনেকেই বুঝেন নাই, পরে আসছেন বা নতুন আসছেন। অনলাইনে কি আপনারা সবাই বুঝতে পারছেন 27 ধারাটা কি কেউ বলতে পারবেন সুখাধিকার রিলেটেড? আপনাদের একজনের কাছে জিজ্ঞাসা করি অনলাইনের। আনমিউট করেন, আমি দিছি আপনাদের, আনমিউট করার অধিকার দিছি, করেন। হ্যালো। স্যার, হ্যাঁ বলেন। সাঁতার ধারণা স্যার, আমি শেষের দিকে একটু আসছি, যতটুকু বুঝছি স্যার আমি বলতে চাচ্ছি যে সুখাধিকার অর্জনের ক্ষেত্রে সাতাশ ধারাটা স্যার টাইম গণনার বিষয়টা বলা হয়েছে। জি। যেখানে যেখানে স্যার দুইটা বিষয়, একটা হলো যে জীবন সত্ত্বে যে সময়টা, আর একটা হলো স্যার 3 বছরের অধিক যদি ইজারা সত্ত্ব থাকে সেক্ষেত্রে। যেমন স্যার লাস্ট যে উদাহরণটা দিলেন অমল, বিমল এবং শ্যামলের ব্যাপারটা, হুম। অমলের ভূমিতে সুখাধিকার অর্জন করতেছে, অমলের যখন যতদিন বেঁচে ছিল 10 বছর, হুম। তারপরে তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী বেঁচে ছিলেন, জীবন সত্ত্বে ওই সম্পত্তি ভোগ করেছেন 15 বছর। তার মানে হুম। 10 আর 15, 25 বছর তিনি ভোগ করছেন। হুম। এখন অমলের স্ত্রী মারা যাওয়ার পরে সেই সম্পত্তির মালিক হইছে অমলের ভাই শ্যামল। হুম। তার ভাবি, তার মানে তার বৌদি এবং তার ভাই, এই 10 আর 15 বছর 25 বছর পর উনি মালিক হওয়ার পরে উনি মনে করলেন যে বিমলকে আর এই রাস্তা দিয়ে আমি হাঁটতে দেব না। হুম। সেক্ষেত্রে বিমল 3 বছরের মধ্যে অমল এই কাজটা, মানে শ্যামল এই কাজটা করলো, বিমলের বিরুদ্ধে মামলা করলো। হুম। এখন বিমল আদালতের দ্বারস্থ হইলো, আদালত বললো যে তুমি 25 বছর যাবত হাঁটতেছো ঠিক আছে, কিন্তু উনি এর মধ্যে জীবন সত্য ছিল 15 বছর, অমলের স্ত্রী, সেই সময়টা হুম। বাদ যাবে। এই এই নিয়মটা হলো 27 ধারার। ধন্যবাদ। জি। আর হলো 3 বছর মধ্যে, 3 বছরের মধ্যে মামলাটা করার কারণে মামলাটা গ্রাহ্য হয়েছে, মানে গ্রান্টেড হয়েছে আদালতে। এটাও এই নিয়মটাও 27 ধারার। হ্যাঁ, ওই যে যে প্রকৃত যে ওনার হবে, সে বাধাটা দিবে হলো কতদিনের মধ্যে? 3 বছরের 3 বছর। মধ্যে। 3 বছরের মধ্যে। জি। জি স্যার, এছাড়া যে 2 বছরের মধ্যে বিমল যদি এই জীবন সত্য কিংবা ইজারা সত্য না থাকতো, কন্টিনিউয়াসলি 20 বছর ধরে এই সুবিধাটা সে গ্রহণ করত, তাহলে 2 বছরের মধ্যে যদি বিমল এই মামলাটা বাধাপ্রাপ্ত হওয়ার পরে মামলাটা 2 বছরের মধ্যে করতো, তাহলে সেটা গ্রান্টেড হইতো এবং সে তার পক্ষে রায় পেতো। যদি এর মাঝখানে ব্যবহার সত্য, সরি জীবন সত্য কিংবা ইজারার ব্যাপার না থাকতো। এই তো বিষয় স্যার। জি। 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 স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, অন্যদের মনে অনেক প্রশ্ন আছে, অনেকে বুঝতে পারেন নাই, লজ্জায় বলতেছেন না, এদিকে লজ্জার কিছু নাই, বলেন। স্যার, আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার, যে 2 বছর তো সে যে ভোগ করবে সে তো 2 বছরের ভিতরে মামলা করবে, কিন্তু যার সম্পত্তি সে করবে সে মানে কি 3 বছর। তাহলে যে একটা বছর মাঝখানে এটা কি মানে কি এর অন্য কোনো কোনো ইয়ে আছে নাকি স্যার? কারণ আমি যদি 2 বছরের মামলা নাও করি তাহলে তো আমারটা অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। এবার তো আবার ওখানে আবার 3 বছরের কথা না না বলছে। না 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 না, আপনি
যে রিভার্সনার, সে পথ দিয়ে হাঁটতে বাধা দিবে 3 বছরের মধ্যে, আর যারে বাধা দিল সে তো, তার ক্ষেত্রে তো মামলা করার তামাদি মেয়াদ 2 বছরই। না, সেটাই তো বললাম স্যার, 2 বছর পর তো আমার এটা অটো নষ্ট হয়ে গেল, তাহলে তো ওর মামলার আর আর কি মানে নিষেধ করার কোনো দরকার নাই স্যার। 2 বছর এই কেন ছিল? এই 1 বছরের বিষয়টা স্যার, যে 1 বছর যদি মেনে নেয় সেই বিষয়টা স্যার একটু বলেন। আর এটা কত ধারা, 1 বছরের বিষয়টা কত ধারার মধ্যে যাবে স্যার? মানে সে যদি আচ্ছা, বাধাপ্রাপ্ত হওয়ার পরে এক 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 বছর করে সে সারাই, এক এক করে সারাই। নজরুল সাহেবের বিষয়টা আগে ওনার একটু বুঝাই। নজরুল সাহেব, জি স্যার। আপনি যে কথা বললেন 2 বছর তো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, যেদিন থেকে বাধা দিবে সেদিন থেকে 2 বছরের মধ্যে মামলা করবে। বাট যে বাধাটা দিবে, সে বাধা দিবে সে মালিক হওয়া 3 বছরের মধ্যে। ধরেন সে প্রথম বছরে যদি বাধা দেয়, তাহলে যারা বাধা দিল সে 2 বছরের মধ্যে মামলা করবে। যদি দ্বিতীয় বছরে বাধা দেয়, তাহলে যারা বাধা দিল সে 2 বছরের মধ্যে মামলা করবে। যদি যদি তৃতীয় বছরের মাথায় বাধা দেয়, তাহলে মামলা করবে কত, বাধাপ্রাপ্ত হওয়ার কয় বছরের মধ্যে? 2 বছর। তাহলে কি নষ্ট হইলো কেমনে? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার স্যার। জি। আর আপনারা যে দুজন যে প্রশ্ন করছে যে 1 বছরের বিষয়টা 26 ধারার ব্যাখ্যায় আছে। 26 ধারার ব্যাখ্যায় আছে যে সুখাধিকার যদি আপনি মেনে নেন, মানে বাধা দিছে, আপনি রাগ হয়ে আর ওই ওই পথ দিয়ে আর হাঁটেন নাই, 1 বছর যাবত কি নিছেন, মেনে নিছেন, তাহলে সুখাধিকার নষ্ট হয়ে যাবে। 26 ধারা, বুঝতে পেরেছি স্যার। বাঁধন সাহেব বুঝেন নাই, একটু দেরিতে আসছেন তো। আমাদের এই জায়গা থেকে কে বলবেন 26 27 ধারা সুখাধিকার সম্পর্কে বিস্তারিত কে বলতে চান বলেন, আমাদের সামনে যারা আছেন? আরিফ সাহেব বলবেন? হ্যাঁ, না না, আমি বলতে বলি নাই, আমি জাস্ট বলছি বলবেন কিনা। চেষ্টা করি স্যার। না, আপনার বলতে বলবো হলো পরে, আগে আপনি মানে, পারবো স্যার বলতে। না আপনি পারলেও থাক। ওই, এই মিতা বলবেন নাকি? মিতা, রাজু সাহেব কি বুঝতে পারছেন নাকি কোথায় বোঝেন নাই বলেন তো ভাই। এই রোকেয়া বলেন, রোকেয়া আক্তার বলেন। বলেন বলেন বলেন। এই শাকিল, আপনিই বলেন, আপনি আমাদের মাঝে তরুণ প্রতিভা, আপনিই বলেন। বলেন। আপনি যতটুকু বুঝছেন ততটুকুই বলেন, এই জায়গা আপনার নার্ভাস হওয়ার কিছু নাই, ভুল হলেও বলেন, সমস্যা নাই। আচ্ছা আপনি বলেন, শাকিলই বলেন। আপনার কোনো ধারা টারা কিছু উল্লেখ করা লাগবে না, সুখাধিকার কি, কখন মামলা করতে হয়, কিভাবে বাধা দেয়, কোন সময় বাদ যাবে, এইটা জাস্ট বলেন। কোনটা 26-এ আছে, কোনটা 27-এ আছে, তার দরকার নাই। সেলফ প্র্যাকটিসের 9 নং প্রশ্নটা দেখেন, যে 1473, এক মামলায় বাদী দাবি করে যে সে সুখাধিকার শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে 20 বছর ভোগ করেছে। এটা দাবি করেছে কে? বাদী। এটা দাবি করেছে বাদী। বিবাদী প্রমাণ করে যে ওই 20 বছরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তার অনুমতি চেয়েছে, আর কি চেয়েছে হয়ে গেছে, হবে কি চেয়েছে, মানে বিবাদী বলতেছে যে সে 20 বছর হাঁটছে ঠিক আছে, বাট এই 20 বছরের মধ্যে একবার আমার কাছ থেকে হাঁটার জন্য সে অনুমতি নিয়েছে। এই ক্ষেত্রে মামলাটির ফলাফল কি হতে পারে? মামলাটা কি হবে বলেন? খারিজ হবে। মানে যেদিন থেকে সে অনুমতি নিয়েছিল তার আগের সময় কি বাদ। তো এটা খেয়াল রাখবেন। আমরা চলে আসি 28 ধারায়। 28 ধারায় বলছে সম্পত্তিতে অধিকারের বিলুপ্তি বা এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। 28 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়েরের যে তামাদি মেয়াদ আইনে উল্লেখ করা হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে, আন্ডারলাইন করবেন, বাদীর অধিকার বিলুপ্ত হবে। অর্থাৎ আপনি যখন বেদখল হবেন, বেদখল হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন, তাহলে পরবর্তীতে মামলা দায়ের করলেও আপনি আপনার মালিকানা দখল আর ফেরত পাবেন না, আপনার অধিকারও শেষ, প্রতিকারও শেষ। তো এই যে যে একজনের সত্ত্ব বিলুপ্ত হলো আর একজনের সত্ত্ব কি হলো,
অর্জন। সৃষ্টি হলো, যার সত্ত্ব অর্জন হলো তাকে বলে আপনার, সে যে দখলটা পেলো এটাকে বলে অ্যাডভার্স পজেশন বা বিরুদ্ধ দখল বা জবর দখল। তো এই হচ্ছে মূল কথা। এখন একটু শুনেন যে এই তামাদি আইনের 28 ধারাকে বলে সত্ত্ব বিলোপকারী সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন, সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন। এখন আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারায়, 8 ও 42 ধারায় আছে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদি মেয়াদ হলো 12 বছর। তামাদি আইনের 142 ও 144 অনুচ্ছেদ। এখন 142 অনুচ্ছেদ আর 144 অনুচ্ছেদ, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বিজিএস পরীক্ষায় একবার, যে তামাদি আইনের 142 এবং 144 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য লিখুন। তো 8 ও 42 ধারার মামলার তামাদি মেয়াদ 142-এও বলছে, আবার 144-এও বলছে। বাট কখন 142 প্রযোজ্য হবে আর কখন 144 প্রযোজ্য হবে একটু আমার কথাটা শুনেন মনোযোগ দিয়ে। যদি আপনি বেদখল হন, আপনি মালিক এবং বেদখল হয়েছেন, তাহলে বেদখল হওয়ার তারিখ থেকে মামলা দায়ের করতে হবে 12 বছরের মধ্যে। এটা বলছে 142। 142। 142 মানে আলামিন সাহেব একটা জমির মালিক, উনি দখলে ছিলেন, ওনাকে মানিক দেয়া থেকে লোক লোন ভাড়া করে এনে আরিফ সাহেব বেদখল করছে। তাহলে আলামিন সাহেব এক্ষেত্রে আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করবে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে, তামাদি আইনের 142 অনুচ্ছেদ। বুঝছেন? 144 কখন শুনেন, এই গুরুত্বপূর্ণ কথা। 144 হলো যে আপনি বেদখল হন নাই কিন্তু আপনার সত্ত্ব অস্বীকার করছে। কি বলেন? বেদখল হন নাই কিন্তু আপনার কি সত্ত্ব অস্বীকার করেছে। কিভাবে? ধরেন একজন ব্যক্তি তার পিতা মারা যাওয়ার পরে তার পিতার সম্পত্তির মালিক হয়েছেন, কারণ পিতা মারা গেলে তো উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক হয় কে? তার সন্তান। এখন সন্তান ওই জমির দখলে গিয়ে দেখলো, দখল যখন নিতে যাবে দেখলো যে ওই জমিতে আগে থেকে তার চাচা দখলে আছে। চাচা বলতেছে, বাবাজি এই জমির মালিক তো তোমার পিতা না, এই জমির মালিক হচ্ছে কে? আমি। তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি মালিক হচ্ছে ওই যে যে যার পিতা মারা গেছে সে, কিন্তু সত্য দাবি করতেছে কে? তার চাচা। তাহলে এখানে কি সে বেদখল হয়েছে? বেদখল হয় না, কিন্তু তার সত্য কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে। তো চাচা যখন থেকে সত্য অস্বীকার করলো তখন থেকেই 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এটাই হলো তামাদি আইনের 144 অনুচ্ছেদ। সূক্ষ্ম পার্থক্য কিন্তু বুঝেন। আপনি মালিক ছিলেন, বেদখল হইছেন, 12 বছরের মধ্যে মামলা করতে হবে, তামাদি আইনের 142। আপনি মালিক ছিলেন, বেদখল হন নাই, কিন্তু আপনার সত্য কি অস্বীকার করা হয়েছে, এটা কত? 144। দেখি বাদন সাহেব, কেউ বলবেন না। বাদন সাহেব আপনার একটা প্রশ্ন করি, আপনি জাস্ট বলবেন যে এটা কি 142 হবে নাকি 144 হবে। ধরেন বাদন সাহেব আপনি একটা একটা বাড়ি কিনছেন, বড়ই একটা বাড়ি, ওই বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, রুবেলের কাছ থেকে কিনছেন। এখন কেনার পরে যখন ওই বাড়ির দখলে আপনি গেলেন, দলিল টলিল সবকিছু হয়ে গেছে, দখলে যাবেন, দেখলেন যে এক ফ্ল্যাটে আছে একজন লোক, সেই ওই যে লোকটা আছে ভাড়াটিয়া, সে বলতেছে ওই ফ্ল্যাটের মালিক সে, আপনার এসে মালিকানা মালিক হিসেবে স্বীকার করতেছে না। ফ্যাক্টটা বুঝাইতে পারছি? মানে আপনি বাড়ি কিনছেন, 10টা ফ্ল্যাট সহই কিনছেন, কিন্তু যখন আপনি দখলে যাইতে যাচ্ছেন দেখলেন যে 9টা যে ভাড়াটিয়া মারি নিচ্ছে আপনার এই মালিক, কিন্তু একজন বলতেছে যে এই মানে দখল সেই। এখন তার বিরুদ্ধে আপনাকে 8 ও 42 ধারার মামলাই করতে হবে, 12 বছরের মধ্যেই করতে হবে। বাট এটা কি 142 নাকি 144? 144 কেন, একটু ব্যাখ্যা দেন। আপনি এখানে বেদখল হন নাই, মানে শুরু থেকে কিন্তু আপনি দখলে ছিলেন না, কিন্তু আপনার এই জায়গায় সত্য কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে ওই 12 বছরের মধ্যেই মামলাটা করতে হবে, কিন্তু এটা হলো তামাদি আইনের 100 কত? 44। আশা করি অনলাইন অফলাইনে যারা যারা আছেন 142 আর 144-এর পার্থক্য বুঝতে পারছেন। রাজু সাহেব বুঝেন নাই বোধহয়? বুঝছেন? আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি
যে সম্পত্তিতে অধিকার যেভাবে বিলুপ্ত হয় তামাদি আইনের 28 ধারায় সম্পত্তিতে অধিকার বিলুপ্তি নিয়ে আলোচনা করা হয়। 28 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার বিষয়ে তামাদি আইনে যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। তামাদি আইনের 142 অনুচ্ছেদে বলা হয়েছে স্থাবর সম্পত্তির বাদীর দখলে থাকাকালে সেটা তাকে বেদখল হলে, আন্ডারলাইন করেন, বাদীর দখলে থাকাকালে কি ছিল, বাদী কি ছিল, দখলে ছিল, সেটা থেকে বেদখল হলে এবং বাদী সেটার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য বেদখল হওয়ার তারিখ হতে বা দখল ত্যাগের তারিখ হতে 12 বছরের মধ্যে দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হবে। এটা তো আমরা জানি নাকি। 12 বছরের মধ্যে দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের না করার কারণে উক্ত সম্পত্তিতে প্রকৃত মালিকের মালিকানা বিলুপ্ত হয় ও দখলদারের যে সত্ত্ব বা মালিকানা সৃষ্টি হয় সেই সত্ত্ব বা মালিকানাকে বিরুদ্ধ দখলজনিত মালিকানা বা বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশন বলা হয়। আপনি যদি বেদখল হয়েছেন, মামলা করেন নাই, তাহলে আপনার তো অধিকার শেষ, প্রতিকারও শেষ। যে ওই জমিতে ছিল তার যে সত্ত্ব, সে মালিক হয়ে গেছে, এখন তার সত্ত্বের বলে দখলই সত্য, এবং সে মালিক হয়েছে কি সূত্রে, জবরদখল সূত্রে বা অ্যাডভার্স পজেশন সূত্রে। তামাদি আইনের 28 ধারায় প্রেসক্রিপশন নীতির 2টি বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। প্রেসক্রিপশন নীতি অনুসারে সম্পত্তিতে কোনো এক পক্ষের অধিকার যেমন বিলুপ্ত হয় ঠিক তেমনি অন্য পক্ষের অধিকার সৃষ্টি হয়। 28 ধারার অধীন শুধুমাত্র সম্পত্তিতে এক পক্ষের অধিকার বিলুপ্ত হয় না, বরং উক্ত সম্পত্তিতে যে ব্যক্তি বিরুদ্ধ দখলে ছিল তার চূড়ান্ত মালিকানার কি হয়, সৃষ্টি হয়। একজনের বিলুপ্ত হলো আর একজনের কি হলো, সৃষ্টি হলো। জি, তো জেনে রাখা ভালো দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 28 ধারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার কি হবে, বিলুপ্ত হবে। এখন আমি আপনাদের যে কাগজটা দিয়েছিলাম সেখানে একটু চলে যাই, দেখেন কিছু জিনিস অসম্পূর্ণ আছে, ওই নোটটা পড়লে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন 28 ধারা, যদি কেহ তাহার খাস জমি হইতে বেদখল হয়। আচ্ছা, আমরা সাধারণত খাস বলতে বুঝি যে জমির মালিক সরকার, কিন্তু এই খাস বলতে সরকারকে বোঝায় হয় না। যদি কেহ তার খাস জমি, খাস এখানে খাস মানে হলো নিজ, নিজের, বলে না যে অমুক হচ্ছে খাস লোক, আরিফ সাহেবের খাস লোক এখানে একজন আছে, আমি বলবো না, তো তো এই হলো সেই খাস, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, তো তবে ওই জমিতে খাস দখল পাওয়ার জন্য মামলা করিবার যে সময়সীমা আছে তাহার মধ্যে মামলা দায়ের না করিলে ওই জমিতে তাহার সকল প্রকার অধিকার ও সত্ত্ব ধ্বংস হইবে। এই একটি মাত্র সাধারণ বাক্য দ্বারা 28 ধারার বক্তব্য শেষ করা হইয়াছে। কিন্তু এই ধারার তাৎপর্য সুদূর প্রসারী, মানে আপনি তামাদি আইনের 28 ধারায় দেখবেন মাত্র একটাই বাক্য, আর কোনো কথা নাই। অনেকটা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার মতো। 8 আর 9 ধারা দেখবেন যে দুইটা 8 আর 9 ধারা মিলে 8-9 লাইনও হয় নাই, কিন্তু ওই 8 আর 9 ধারা দিয়ে 1000 পেজের বই হয়ে যায়। আচ্ছা দেখেন, এই একটি মাত্র ধারা ব্যতীত তামাদি আইনের অন্য কোন ধারা দ্বারাই কারো কোনো অধিকার সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার বিধান নাই। 26 ধারা এবং 28 ধারা ব্যতীত তামাদি আইনের অন্যান্য সমস্ত ধারা আন্ডারলাইন করেন পদ্ধতিগত আইনের বা অ্যাডজেক্টিভ ল এর অন্তর্গত। এটা আমি আগেই বলছি, অন্যান্য সকল ধারা হলো প্রসিডিউরাল নেচারের, আর 26 আর 28 কি সাবস্টেন্টিভ নেচারের। নালিশের কারণ উদ্ভব হইলে সময়সীমার মধ্যে আদালতে যাইয়া প্রতিকার প্রার্থী হইতে হবে, তদন্যথায় আদালত অধিকার আদায়ে কোনো সাহায্য করিবে না এই মাত্র। অর্থাৎ তামাদি আইনের এইসব বিধান অনুযায়ী না চলিলে আদালতের সাহায্যে পাওনা অথবা অধিকার আদায়ের অধিকার নষ্ট হয় বটে, কিন্তু অধিকারটি নষ্ট হয় না। 28 দ্বারা ইহার ব্যতিক্রম। ওই যে টাকার উদাহরণ দিছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানদার অর্থ আদায়ের মামলা করে নাই, কিন্তু পরে যদি আবার তার কাছে বাকি চাইতে আসে তাহলে কিন্তু অধিকার খাটানোর জায়গা তার আছে, মানে ওই জায়গায় তার প্রতিকার বাড়িতে হয়েছিল কিন্তু অধিকার বাড়িত হয় না। কিন্তু 26 ও 28 দ্বারায় প্রতিকারও বাড়িতে হয়, আবার কি অধিকারও বাড়িতে হয়। এই ধারা অনুযায়ী সময়সীমার মধ্যে সম্পত্তিতে পুনর্দখল পাওয়ার কোনো ব্যবস্থা না নিলে
সম্পত্তিতে মালিকের অধিকারটুকু পর্যন্ত সম্পূর্ণরূপে ধ্বংস হইয়া থাকে। পক্ষান্তরে 26 ধারা অনুযায়ী বিশেষ সময় সীমা পর্যন্ত ব্যবহারজনিত কারণে অধিকার অর্জন হয়। এজন্যই 26 ধারার আইনকে বলা হয়, আন্ডারলাইন করেন, অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, এবং 28 ধারার আইনকে বলা হয়, এই যে দেখেন, এক্সটিংটিভ প্রেসক্রিপশন। তো পরীক্ষা এভাবেও আসতে পারে যে তামাদি আইনের কত ধারায় অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন সম্পর্কে বলা হয়েছে, 26। আর এক্সটিংটিভ মানে হলো সত্য বিলোপকারী, ঠিক আছে? তো সত্য বিলোপকারী কত ধারায়? 28 ধারায়। এই দুইটি ধারার বক্তব্য বাস্তবায়ন, বা দেখেন সাবস্ট্যান্টিভ আইনের আর একটা বাংলা বের হয়েছে, বাস্তবায়ন। মূল আইন, বাস্তবায়ন, মৌলিক আইন, তত্ত্বগত আইন, ইংরেজিতে সাবস্ট্যান্টিভ লয়। 27 হচ্ছে 26-এর প্রসিডিউরাল নেচার কি হবে তাই। দেখেন, জি, তো একটু পড়ি। বাদী তাহার খাসজমি হইতে বিবাদী কর্তৃক বেদখল হইলে বাদীকে বেদখলের তারিখ হইতে 12 বছরের মধ্যে আদালতে যাইয়া বিবাদীর বিরুদ্ধে সত্য সাব্যস্তে খাস দখলের মামলা করিতে হইবে। সত্য সাব্যস্তে খাস দখল মানে 8 ও 42 ধারার মামলা। তদন্যথায় দাবির ভূমিতে বাদীর সকল প্রকার অধিকার চিরদিনের জন্য কি হবে? ধ্বংস হবে, চিরদিনের জন্য। এইভাবে সম্পত্তিতে মালিকের অধিকার ধ্বংস হওয়ার কথা 28 ধারাতে আছে, কিন্তু তাহার অধিকার ধ্বংস হইলে পর ওই ভূমিতে কাহার আইনত অধিকার থাকবে এই বিষয়ে পরিষ্কার ভাবে এই ধারাতে কিছু বলা হয় না। মানে বলতেছে যে বাদী মামলা করলে, মামলা না করলে বাদীর অধিকার তো ধ্বংস হয়ে গেল, কিন্তু কার অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা ওই ধারায় বিস্তারিত বলে নাই, বা কার অধিকার প্রতিষ্ঠিত হইলে সে ওই অধিকারটা কিভাবে প্রয়োগ করবে সেটা বিস্তারিত কথা 28 ধারাতে নাই। পরিষ্কারভাবে কিছু উল্লেখ না থাকিলেও ইহার বাস্তব ফল ইহাই দাঁড়াবে যে যাহার দ্বারা বাদী 12 বছরের অধিককাল জমিতে বেদখল রহিল, তাহার উপরই ওই জমির মালিকানা অর্জন। মানে ওই যে যার দ্বারা বাদী বেদখল হইছে এবং বাদী 12 বছরের মধ্যে মামলা করে নাই, সেই জমিতে প্রকৃতপক্ষে মালিক হবে কে? সে। অর্থাৎ যে সময় হইতে জবরদখল জনিত কারণে বাদীর মালিকানা ধ্বংস হইবে, ঠিক সেই সময় হইতে জবরদখলকারীর উপর সংশ্লিষ্ট জমির মালিকানা বর্তাইবে। এইভাবে 12 বছর অথবা ইহার অধিককাল জবরদখল জনিত কারণে জবরদখলকারী ওই সম্পত্তিতে বৈধ মালিকানা সত্ত্ব অর্জন করবে। অর্থাৎ 12 বছর যদি আপনি একটানা কোনো জমিতে জোরপূর্বক দখলে থাকেন এবং মালিকের অনুমতি নেন নাই, কিন্তু মালিকের কি অনুমতি ছাড়া, মালিক হয়তো আপনার কাছে আসে নাই আর মামলাও করে নাই, তাহলে 12 বছর থাকতে পারলেই আপনার ওই জমির কি হয়ে যাবে? জবরদখল সূত্রে মালিক হয়ে যাবেন। অতএব দেখা যাইতেছে 12 বছর যাবৎ জবরদখল জনিত কারণে একদিকে যেমন সাবেক মালিকের সত্ত্ব ধ্বংস হইতেছে, অপরদিকে এই কারণে জবরদখলকারীর অনুকূলে সত্ত্ব অর্জিত হইতেছে। এখন কিছু শর্ত আছে, দেখেন শর্তগুলা হলো, আপনারা অনেক প্রশ্নের উত্তর পাবেন এই 6টা উপাদান বা শর্তের মধ্যে। এই প্রসঙ্গে জবরদখলের উপাদানগুলো নিম্নে দেওয়া হইল। জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলকার থাকিতে হবে। জবরদখলকারীর দখল নাই অথচ খতিয়ানে তার নাম দখল লেখা আছে, এইরূপ কাগজি দখলে কোনো কাজ হবে। অনেক সময় খতিয়ানে নাম আছে যে দখলে আছে অমুক, কিন্তু বাস্তবে সে দখলে নাই। এইভাবে খতিয়ানে নাম থাকলে আপনি জবরদখলকারী হতে পারবেন না, আপনার বাস্তবেও কি থাকতে হবে? দখলে থাকতে হবে। তারপরে দেখেন, সম্পত্তির দখল নিরবচ্ছিন্ন, প্রকাশ্য এবং প্রকৃত মালিক সহ অন্যান্য মালিকের গোল দিবেন বিরুদ্ধে হইতে হবে। এই জাতীয় দখলের অপর নাম বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব। অবশ্যই তার অনুমতি নিয়ে না, কি বলেন, মালিকের কি বিরুদ্ধে। মালিক বলছে যে আমার জমিতে তুমি থাকতে পারবে না, সে হলো জোর করে ওখানে আছে, অনুমতি নেন নাই, কিন্তু অনুমতি নেন নাই। জবরদখলকারীর সম্পত্তিটি জোরে দখলে রাখিবার ইচ্ছা থাকিতে হইবে। জবরদখল প্রকৃত মালিকের, আন্ডারলাইন করেন, জ্ঞাত সারে হইতে হবে, মানে আসল মালিক জানে যে অমুক জায়গায় অমুক আছে। আন্ডারলাইন করবেন, আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হইলে পরে জবরদখলের দাবি উত্থাপন করা যায় না। আপনি যদি প্রথমে ভাড়া নেন, মালিকানা ওই যে আপনার লাইসেন্সিয়ান লাইসেন্সর সুখাধিকার দ্বারা বাড়িতে হবে 116 দ্বারা, সাক্ষ্য আইনের 100 কত দ্বারা। অর্থাৎ আপনি আপনার জমিতে একজন ব্যক্তিকে থাকার অনুমতি দিচ্ছেন, এখন সে 12 বছর পরে এসে বলতেছে যে এই জমির মালিক সে, হবে না। এটা কি দ্বারা বাড়িতে হবে? স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধা বা প্রিন্সিপাল অফ
এস্টোপেল দ্বারা বাড়িতে হবে, ঠিক আছে? কারণ অনুমতি যে নিছেন এই কারণে আর আপনি জবরদখলকারী হিসেবে গণ্য হবেন না। বাদীর সত্য অস্বীকারে জবরদখলকারীকে নিজের দাবিতে জমিতে দখলকার থাকিতে হইবে। এখন অনেকের মনে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটার উত্তর আমি একটু দিয়ে দিই। সেটা হলো, অনেকে বলে যে স্যার, বাদীর জমিতে তো 12 বছর দখলে আমি থাকলাম, থাকার পরে এখন ওই জমিতে তো আমি, মানে আমার তো কোনো ডকুমেন্ট নাই, আমি জবরদখলকারী হইলাম কিন্তু আমার তো কোনো কাগজপত্র নাই, এখন কি হবে? কি হবে বলেন তো আরিফ সাহেব? স্যার নাই বিধায় তো মামলায় যাচ্ছে। কার বিরুদ্ধে যাবেন? হ্যাঁ, কার বিরুদ্ধে? যে যদিও 12 বছরের মধ্যে না, খেয়াল করিনি প্রশ্ন দাদা। আপনি তো করছেন, আপনি বলেন। আমি তো সেটা জানতে চাচ্ছি, আমি তো জানি না। আচ্ছা, প্রশ্নটা কি করছি সেটা প্রশ্ন বলেন। হচ্ছে, মানে অনেকে জানতে চাই যে আমি তো দখলে আছি কিন্তু আমার তো কাগজপত্র নাই, এখন কি হবে? কি বলছে আমি তো বলছি আমি জানি না। আলামিন সাহেব কি হবে? এটা তো আমি যে দখল আছে এটাই তো আমার সবথেকে বড় প্রমাণ, তাই না? কাগজ তৈরির জন্য কাগজ তৈরির জন্য কি করতে হবে? বলেন, শামীম বলেন। যে আমি 12 বছর উদ্যোগ যাবত দখলে থাকি, হুম। তাই সেই ক্ষেত্রে আমার এই বিরুদ্ধ মামলা দিতে হবে। সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে করে আদালতে মামলা দেওয়া লাগে। হ্যাঁ, কি মামলা, কোন ধারায় দিবেন? তার মামলা দেবো হলো আপনার 42 ধারা মামলা দেবো, সত্যের মামলা, যেহেতু আমার সত্য শ্রেষ্ঠ হয়েছে। ধন্যবাদ। জানি না। তো এই ক্ষেত্রে যে কথাটা বলতে চাই, যে জবরদখলকারী যদি সে ধরেন জমি তার বেচা টেচার কোনো ধান্দা নাই, ওই জমিতে সে যদি থাকতে চায় তাহলে চুপচাপ ওই জমিতে থাকলেই হয়, তার ওই মুহূর্তে কিছু করার দরকার নাই। যদি তার বিরুদ্ধে ভবিষ্যতে কেউ মামলা করে তাহলে সেই মামলার কি করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে। আর যদি মনে মনে যে না আমি কাগজপত্র করতে চাই, তাহলে যিনি বিরুদ্ধ দখল অর্জিত হলো, যার অ্যাডভার্স পজিশন অর্জিত হলো, তাকে কি মামলা করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় সত্য ঘোষণার মামলা করতে হবে, এবং তিনি তখন ওই দখলের মাধ্যমে, মানে সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করবে যে সে অমুক তারিখ থেকে অমুক তারিখে দখলে আছে এবং এই সময় তার বিরুদ্ধে কেউ মামলা করে নাই, যে কারণে তার কি অর্জিত হলো? সত্য অর্জিত। জি, হবে না। একসাথে এতজন প্রশ্ন করলে আমি উত্তর কিভাবে দেবো? এখানে 8 ধারা কোনো বিষয় থাকবে না, 28 ধারা কিন্তু। না, হ্যাঁ, আপনি তো দখলে আসেনি, এক এক করে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আপনি কি বললেন? কাগজপত্র তৈরি করা হবে, ডিগ্রি পেয়ে গেলেন, এরপর নামজারি করবেন, এই তো কাগজপত্র, আর কি? হ্যাঁ হ্যাঁ, আর আর যেন কে বললেন? বাঁধন সাহেব বলেন। বিচিকা একটু থামেন, দিয়ে একজন দখল করে স্যার আমার থেকে তো নাম জারি করে নিচ্ছি, এরপর যদি আমি তার জমি আবার যদি 12 বছর দখলে রাখি আমার ফেরত আসবে? আপনি যদি তার জমি আবার রাখেন এবং সে যদি ওই 12 বছরের মধ্যে আবার মামলা না করে, তাহলে আবার 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 আপনার জবরদখল হবে। ধরেন শামীমের জমি, সে মালিক, শামীম রে বেদখল করতে বাঁধন, তো বাঁধন যখন দখলে আছে, শামীম 12 বছরের মধ্যে কোনো মামলা করে নাই, তাহলে ওই জবরদখল সূত্রে মালিক হয়েছে কে? বাঁধন। এখন বাঁধন জবরদখল সূত্রে মালিক, শামীম আইসা আবার কি করছে? তারে বাঁধন নেবে দখল করে, শামীম দখলে আছে, তাহলে শামীমকে আবার এই অবস্থায় দখলে থাকতে হবে কত বছর? 12 বছর। এবং এই সময়ের মধ্যে বাঁধন তার বিরুদ্ধে কোনো মামলা করবে না, তখন আবার জবরদখল সৃষ্টি হবে কার? শামীমের। মালিকানা সম্পত্তির ক্ষেত্রে বুঝলাম, সরকারি সম্পত্তি কেমন? সরকারি সম্পত্তি হলে 60 বছর থাকতে হবে। ধন্যবাদ। এই ছিল আমাদের তামাদি আইনের 28 ধারা। তামাদি আইনের 28 ধারা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর মোটামুটি আমরা এখানে পড়ে ফেলেছি। এখন আমরা যেটা দেখব, তামাদি আইনের অপ্রযোজ্যতা বা তামাদি আইনের ধারার সর্বশেষ ধারা, যেটা হলো আপনার 29 ধারা। মানে তামাদি আইনের কোন কোন ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কোন কোন ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেই সম্পর্কে বিস্তারিত বলেছে তামাদি আইনের কত ধারায়? 29 ধারায়। দেখেন, ধারা 29, কতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা। যে ক্ষেত্রে কোনো বিশেষ আইন বা স্পেশাল ল কোনো মামলা, আপিল বা আবেদন দায়েরের জন্য
তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ উল্লেখ করেছে, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কত ধারা প্রযোজ্য? 3 ধারা। এটা মনে রাখেন। অর্থাৎ বিশেষ আইনে উল্লিখিত তামাদি মেয়াদের পর মকদ্দমা আপিল বা আবেদন দায়ের করলে তামাদি আইনের 3 ধারার বিধান অনুসারে উক্ত মকদ্দমা আপিল বা আবেদন কি হবে? খারিজ হবে। তাহলে আমরা প্রথমে পেলাম যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য। এরপরে আসেন, আচ্ছা দেখেন, তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য হবে। এরপরে দেখেন, কোন মামলা আপিল বা আবেদন দাখিলের জন্য বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করার উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন তামাদি আইনের 4 ধারা, আন্ডারলাইন করবেন 9 থেকে 18 ধারা এবং 22 ধারা প্রযোজ্য হবে সেই পর্যন্ত যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা ব্যক্তভাবে বাদ দেওয়া হয়নি। মানে যদি বিশেষ আইনে বাদ দেয় এই ধারার মধ্যে কোনো ধারা, তাহলে বাদ গেলেও যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রযোজ্য হবে কি কি? 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 আর কত? 22। বিশেষ আইনের ক্ষেত্রে এই ধারাগুলোই প্রযোজ্য। এবং লাস্টের লাইনটা দেখেন, অবশিষ্ট ধারা সমূহ প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি এই জিনিসগুলো মনে রাখেন যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য। 3 ধারায় আছে হলো নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে মামলা করলে খারিজ হবে। 4 ধারা প্রযোজ্য, যেদিন মামলা দায়েরের শেষ দিন, আপিল দায়েরের শেষ দিন ছুটি থাকলে সেটা প্রযোজ্য। মনে আছে? 9 থেকে 18, 9 আছে সময়ের অবিরাম চলন, 10-এ আছে ওই যে আপনার ওই যে ট্রাস্টি, 11-তে আছে লেক্স করি, 12-তে আছে আইনগত কার্যধারা থেকে ব্যয়িত সময় বাদ, তারপরে 13-তে আছে বিবাদী বিদেশে, 14-তে আছে এখতিয়ারবিহীন আদালতে। এরকম 18 পর্যন্ত যা আছে এগুলা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সবশেষে কোনটা প্রযোজ্য? 22। অবশিষ্ট ধারাসমূহ প্রযোজ্য হবে না। এখন এখানে যে ব্যাখ্যাটা আছে যে বিশেষ আইন বনাম বিশেষ তামাদির মেয়াদ, এটা আর আমি বিস্তারিত পড়তেছি না। এটা আমরা অলরেডি ওই 5 ধারা পড়ার সময়, 14 ধারা পড়ার সময় আলোচনা করে ফেলেছি। আপনি যদি বিশেষ আইনের ক্ষেত্রে আপনি 5 ধারার সুবিধা পাবেন না, কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে আপনি কিসের সুবিধা পাবেন? 14 ধারা। এটা হলো মূল কথা। যদি আপনি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করেন বা আপিল দায়ের করেন, সেক্ষেত্রে আপনি 14 ধারায় বিশেষ আইনের ক্ষেত্রেও বিলম্ব মওকুফের দরখাস্ত করতে পারেন। যেহেতু 29 ধারায় বলতেছে যে বিশেষ আইনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য, কিন্তু 29 ধারায় কিন্তু বলে নাই যে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। সো বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। সো যে কথাটা দাঁড়াচ্ছে, যদি আপনি অসুস্থতার কারণে আপিল করতে না পারেন, যদি আপনি দারিদ্রতার কারণে বিশেষ আইনের অধীন আপিল করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে কি আপনি 5 ধারায় বিলম্ব মওকুফের সুবিধা পাবেন কিনা বলেন? পাবেন না। কারণ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে তামাদি আইনের কত ধারার? ধন্যবাদ। এতটুকু মনে রাখলেই হবে। সংক্ষেপে মনে রাখুন, এখানে আসেন। এই আইনের কোন বিধান 1872 সালের চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এরপরে দেখেন, এই আইনের কোন বিধান, আন্ডারলাইন করেন, বিবাহ বিচ্ছেদ আইন 1969 সালে 4 নং আইন, এটা ছাড়াও যত বিবাহ বিচ্ছেদ আইন থাকুক না কেন, বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না, মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে আমরা পেলাম চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না, বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। আর একটা দেখেন, যে সকল এলাকা 1882 সালে সুখাধিকার আইনের আওতাভুক্ত, সেই সকল এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে এই আইনের 26 ও 27 ধারা এবং 2 ধারার বর্ণিত সুখাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না। অর্থাৎ যে সব এলাকায় সুখাধিকার আইন 1882 প্রযোজ্য, সেই সকল এলাকায় তামাদি আইনের 26-27 ধারা এবং 2 এর যে উপধারা 5 আছে এটাও প্রযোজ্য হবে না। তাহলে 29 ধারার সারমর্ম বলে দিই। দেখেন, 29 ধারায় বলছে যে তামাদি আইনের অপ্রযোজ্যতা কিসের ক্ষেত্রে? বিশেষ আইনের ক্ষেত্রে। প্রথমত বলতেছে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 ধারা, 22 ধারা প্রযোজ্য, আর কোন ধারা প্রযোজ্য না। বিশেষ আইনের মানে চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না।
কোন বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। এবং সবশেষে যেটা, সেটা হলো যে যে সকল এলাকায় সুখাধিকার আইন 1882 প্রযোজ্য, সেই সকল এলাকায় তামাদি আইনের যে সুখাধিকার রিলেটেড ধারা, দ্যাট মিনস 26 ধারা, 27 ধারা, বা সুখাধিকারের যে সংজ্ঞা আছে 2 এর সাবসেকশন কত 5-এ, সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য না। তো জেনে রাখা ভালো। তো দেখেন, জি, জেনে রাখা ভালো, তামাদি আইন মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য নয়, তবে ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। নট অনলি ফৌজদারি আপিল, ফৌজদারি যদি অন্য কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রেও প্রযোজ্য। তো বিগত বছরে একটা প্রশ্ন দেখেন, 2013 সালের প্রশ্ন, লিমিটেশন অ্যাক্ট 1908 কোনো কিছুই প্রযোজ্য হবে না চুক্তি আইন 1872 কত ধারার ক্ষেত্রে? 25 ধারার ক্ষেত্রে। তো এই ছিল আমাদের তামাদি আইনের ধারা ভাই, 29টা ধারা। এই 29টা ধারা আপনি আমরা যেভাবে পড়ছি, পড়তে না ইচ্ছা করলে ভিডিও দেখেন, রেকর্ড করা ক্লাস দেখেন। এই ধারাগুলো যদি আপনি ভালোভাবে দেখেন, ধারা রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আপনি ইনশাল্লাহ এখান থেকে পারবেন। এবং আমরা যে তথ্যবহুল আলোচনা করেছি, ওই যে বাজারে যত গাইড আছে দেখবেন যে সব বইতেও এত তথ্যবহুল আলোচনা নাই। যদিও আমরা আইন পাঠ পড়ি, দেখেন আইন পাঠে 27 ধারা আছে, নাই 26 ধারায় যে 1 বছর বাধা মেনে নিলে যে মামলা মানে সুখাধিকার বিনষ্ট হবে, দেখবেন যে কোনো বইতেই নাই। তো এটা বেয়ার একটা আছে। তো এই কারণে আপনি তামাদি আইনের মূল ধারাগুলো যদি ভালোভাবে বুঝেন, আর লিখিত পরীক্ষাতে কিন্তু আপনার প্রশ্ন হয় ধারা থেকেই, বুঝতে পারছেন? অনুচ্ছেদ থেকে খুব বেশি প্রশ্ন হয় না, অনুচ্ছেদ থেকে 2-একটা প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, অথবা যেটা আসতে পারে সেটা হলো আপনার ওই যে 142 144-এর মধ্যে পার্থক্য। তারপরে গতবার একটা প্রশ্ন আসছিল যে অমুক মামলার তামাদি মেয়াদ কত দিনের মধ্যে, এই টাইপের আর কি। তো এই যে আমরা ধারা পড়লাম, আজকে পড়লাম 26, 27, 28, 29। তো আজকে এবং এই পর্যন্ত যে আমরা ধারাগুলো পড়লাম, যদি কারো কোনো সমস্যা থাকে আমার প্রশ্ন করতে পারেন, অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে আমার সামনে আছেন যে কেউ। জি, অবিলম্বে মানে হলো ওই যেদিন আইনটা পাস হয়েছে 1908 সালের 7 আগস্ট। জি বলেন। অনুমতির ক্ষেত্রে সুখাধিকার অর্জিত কি হবে? হবে, সুখাধিকার 26 ধারা হবে 20 বছর হইলে। জি, কিন্তু অনুমতির ক্ষেত্রে 28 ধারা হবে না, বুঝতে পারছেন? অনুমতির ক্ষেত্রে 26 ধারায় ইজমেন্ট রাইট হবে, কিন্তু অনুমতির ক্ষেত্রে 28 ধারার সুবিধা প্রযোজ্য না। জি হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। 28 ধারা বাদ যাওয়ার ক্ষেত্রে অনুমতি দিতে কিছু না একটা বাদ হয়ে যাবে। জি আগামীকাল এক ক্লাসে আমাদের তফসিল শেষ হয়ে যাবে 183। জি হ্যাঁ, আগামীকাল আমরা 183টা তফসিল অনুচ্ছেদ পড়বো আর কি। মানে সব তো আর পড়বো না, বেছে বেছে আর কি, যেগুলা পড়বো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেওয়ানি পরীক্ষাও নিব। জি তামাদি দেখেন, আমরা তামাদি আইন নর্মালি এত সময় নিয়ে পড়ি না। আপনি যদি এর আগে দেখে থাকবেন যে তামাদি আইন বড় জোর 4-5 ক্লাসে শেষ, আর আজকে হচ্ছে তামাদি আইনের 6ষ্ঠ ক্লাস, আগামীকাল আরো ক্লাস লাগবে। তো এই কারণে আমি চেষ্টা করতেছি আপনাদের আস্তে আস্তে পড়ানোর, এবং আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আবার শুরু হচ্ছে ফৌজদারি কার্যবিধি দিয়ে। তো এই আর কি, আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাদেরকে অবগত করেন, যদি কেউ ক্লাস করতে চায় আর কি। একেবারে শুরু থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো ঠিক আছে, ভালো থাকেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কিছু? না স্যার, পরে সালাম দেওয়ার সুযোগ পাই না স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম।